লাইফে অনেক মিস স্টেপ বলি কিংবা রং ডিসিশন বলি, আই থিঙ্ক সবার জীবনেই এটা থাকে, সবসময় তো আর রাইট করা যায় না। এবং আমি অ্যাজ আ পার্সন কখনোই আসলে খুব স্ট্র্যাটেজি নিয়ে কখনোই চলতাম না বা এখনো চলি না। না, নেহালের সাথেটা একটু ডিফারেন্ট কাহিনী, এটা আমি বলেছি কয়েক জায়গায়। নেহাল তৌসিফের ফ্রেন্ড ছিল। হ্যাঁ, ফ্রেন্ড আছে এখনো। তুমি কিন্তু রাইট ওয়েতে রাইট পয়েন্টে অ্যানসারটা দিচ্ছ না যে কি কারণে আসলে কাজ বন্ধ হয়েছে। কোনো কারণে কাজ অফ হয় নাই ভাইয়া, মানে সব সময়। এখানে কি তোমাকে কেউ নিষেধ করেছিল কিংবা জোবানকে? আমি তো ওকে প্রথম আই লাভ ইউ বলেছি কিংবা হ্যাঁ চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, ছোট লোক নই। একটা বিষয় অদ্ভুত লাগে, একজন সুপারস্টার হিরোর সাথে নায়িকা হতে পারলে ভাবভঙ্গি এআই এর মতো রোবট কিসিমের হয়ে যায়, কেমন ভূতের মতো লুক দেয়, অদ্ভুত স্টাইলে বসে হাঁটে। এর কারণ কি? একজনের সাথে একটা কাজ করেই যদি তুমি এআই হয়ে যাও, বাকি জীবন কাটবে কিভাবে? ফেসবুকের মাধ্যমে এমন প্রশ্ন ছুড়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী, আর প্রশ্নের তীরটি যার দিকে তিনি সাবিলা নূর। Dear viewers and listeners, welcome back in Behind the Fame with RRK, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM-এ আমরা তারকাদের না বলা অনেক গল্প, আলোর পেছনে গল্প জেনে নিচ্ছি এই পডকাস্ট শো এর মাধ্যমে। আজ আমার গেস্ট লিচু বাগানের মিষ্টি মেয়ে, বড় পর্দার তাণ্ডব গার্ল সাবিলা নূর। সাবলা বাবলা, কি অবস্থা? এই তো ভাইয়া ভালো, আপনার কি অবস্থা? আমি তো খুবই ভালো আছি। কনগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। আমার আরও খুব ভালো লেগেছে আমি যখন শুনেছি তোমার কাছ থেকে যে তুমি আমার এই পডকাস্ট শোটা দেখো নিয়মিত। ইয়েস, এবং আমার একদিন আমি ঘুম থেকে উঠে প্রায় 2 ঘন্টার কাছাকাছি একটা এপিসোড ছিল মেজাবিনাপুর, যেটা ওটা পুরোটা দেখেছি, পুরোটা, এবং আমি খুব এনজয় করেছি। আমার কাছে মনে হচ্ছে যে মানে গতানুগতিক ইন্টারভিউয়ের মতো না, মানে আমাদের পছন্দের মানুষ যারা আছে, মানে ইভেন আমিও, তাদের আসলে মোর হিউম্যান একটা সাইড যে আছে সেটা এই শো এর মাধ্যমে দেখতে পারবো। সো আই এম ভেরি এক্সাইটেড যে এখানে আমি গেস্ট হিসেবে আসতে পেরেছি। বাহ, তুমি আসলে কি চাও যে এই পডকাস্ট শোতে কোন বিষয়গুলো উঠে আসুক? আমি অ্যাকচুয়ালি নামটা আমার খুবই পছন্দ হয়েছে এই কারণে যে যেহেতু বিহাইন্ড দ্য ফেম, আমরা তো আসলে ক্যামেরার সামনে ইভেন যখন অ্যাক্টিং করছিও না, আমরা যদি কোনো প্রোগ্রামে যাই বা তখনও কিন্তু আসলে আমরা একটা মানে একরকমভাবে থাকি। সো সেখানের পিছনেও যে আসলে আমরা মানুষ, আমাদের হিউম্যান ইমোশনস আছে, আমাদের মন খারাপ হয়, মন ভালো হয়, রাগ উঠে, এই বিষয়গুলো যদি এখানে আমরা শেয়ার করতে পারি বা একটা সেফ স্পেস হয়, তাহলে তো ডেফিনেটলি ভালো। বাহ বাহ। তুমি কি জানো যে যেদিন থেকে পডকাস্ট শুরু হয়েছে, আমি যখন অনলাইনে পাবলিসিটি করছিলাম, অনেকেই আমাকে ইনবক্সে কিংবা সেখানে মানে আমার যে কমেন্ট বক্স সেখানে লিখছিল যে সাবিলা নূর কবে আসবে, সাবিলা নূর কবে আসবে। সো ফাইনালি দ্য ডে হ্যাজ কাম, সাবিলা নূর এসেছে। সো অনেক ভাব বেড়েছে না? এই কথাটা আপনি অ্যাটলিস্ট জিজ্ঞেস করলে খুবই অদ্ভুত হবে। কিন্তু সাবিলা, তুমি তো অনেক ভালো মেয়ে ছিলে, রোবট হয়ে গেলে কিভাবে? আমি কি আপনার মনে হয় আমি রোবট? না, এটা বলছে না সবাই, আমি সবার মতো করে একটু বলার চেষ্টা করি। আসলে যারা আমাকে হয়তো পার্সোনালি চিনেন না, আমি কিন্তু শুরু থেকেই এরকম যে আমি আসলে কিছুটা ইন্ট্রোভার্ট, এবং মানে অনেক স্পেসে গেলে আমি হয়তো একটু নার্ভাস হয়ে যাই কিংবা একটু কনফিউজ থাকি বা একটু ভয় থাকি, বাট সেটা আসলে ভাব বা কিছু না, এটা জাস্ট আমার একটা মানে হ্যাঁ, বা আমি ইন্ট্রোভার্ট দেখে হয়তো আমার একটু সময় লাগে একটা জায়গায় অ্যাডজাস্ট হতে, কিন্তু পার্সোনালি আমি শিওর আপনিও জানেন যে আমি যখন কারোর সাথে মানে ক্লোজ হই তখন আসলে আমি একদমই ডিফারেন্ট একটা মানুষ। তুমি অ্যাডলফ খানকে তো চেনো? অ্যাডলফ খান তোমাকে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটা আমি একটু পড়ি। যে 7 মাস আগে দেখা রেস্টুরেন্টে পা উঠিয়ে হাত দিয়ে চটকিয়ে ভাত মেখে ডাল ভাত খাওয়া মেয়েটি এখন অহংকারে পাবলিক প্লেসে হাসছে না, মাটিতে পা পড়ছে না। ওরে বাবা, ক্যামেরা এড়িয়ে যাচ্ছে, লোকজন ঘষা খেলো কিনা খুব ভয় পাচ্ছে, কারো চোখের দিকেও তাকাচ্ছে না, নকল একখানা চুল লাগিয়ে। কেউ ছবি তুলতে চাইলে নাক সিটকাচ্ছে, মুখের সে কি অঙ্গভঙ্গি, পাশের লোকজন দেখে আতঙ্কিত।
সবাই বুঝতে পেরেছে সেটা তোমাকে মেন করাচ্ছে, তুমি কি বলবে? এখানে আমি আসলে এটা ভাগ ভাগ করে এটার ব্যাপারে অনেক কিছুই বলবো। প্রথমত হচ্ছে ৭ মাস আগে কেন, আমাকে এখনো যদি কেউ রেস্টুরেন্টে দেখে হয়তো দেখবে যে আমি হাত দিয়েই হয়তো ডাল ভাত খাচ্ছি, তাই? হ্যাঁ, আমি যখন বাইরেও যাই আমি মানে ক্যাজুয়ালি এভাবে করেই থাকি, যেভাবে করে আমি মানে ইউ আর সো রুটেড, মানে তুমি সব সময় নিজের মতো করে থাকো। হ্যাঁ, আমি নিজের মতো থাকি। এবং পাবলিক প্লেসে আমি, হ্যাঁ, যেটা বললো যে ভয়, এরকম একটা কথা মনে হয় বলেছে, ডেফিনেটলি আমি ভয় পাচ্ছিলাম। কারণ একটা পাবলিক স্পেসে যখন আসলে আমাদের যারা জার্নালিস্টরা আছেন তারা যখন ব্যাকে হাঁটছেন ক্যামেরা নিয়ে, অবভিয়াসলি তাদের জন্য একটা ভয় তো লাগছে যে তারা কি পড়ে যাবেন নাকি, বা ধাক্কা খেয়ে, মানে একজন একজনের সাথে ধাক্কা খেয়ে ক্যামেরার কোনো ক্ষতি হবে নাকি। সো এই কথাগুলো তো আসলে এত এক্সপ্লেন করে বলা যায় না। সো অনেক সময়, এবং আরেকটা জিনিস, এটা আরেকটা দিন হয়েছিল যে আমার প্রচণ্ড মাইগ্রেন ছিল। একটা প্রমোশনের দিন মানে আমার ভয়ানক লেভেলের মাইগ্রেন ছিল, কিন্তু যেহেতু আমি কমিটেড ছিলাম যে আমি এদিন প্রমোশনে যাব, সো অবভিয়াসলি আমি গিয়েছি। সো হয়তো মাইগ্রেনের কারণে আমি কিছুটা অফ ছিলাম, বাট এটার মানে আমি তোমার আরেকটা বিষয় জানি যে তুমি প্রায়, কিন্তু প্রায় না, অনেকবার তুমি চেয়ার থেকে এভাবে থেকে পড়ে গিয়েছিলে। হ্যাঁ, এটা আমি ভয় পাই। যেমন অনেক সময় দেখা যায় আমি কোথাও বসে থাকলে আমি আসলে সারাউন্ডিংসে কি হচ্ছে এটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, যে কেউ পড়ে গেল কিনা, বা কি হলো, কেউ ধাক্কা খেলো কিনা, বা আমাদের সাপোজ আমি সিনেমা হলে গিয়েছি, ওখানে তো আমাদের অডিয়েন্সরাও আছেন, যে জার্নালিস্টদের সাথে অডিয়েন্সের আবার ধাক্কা লাগলো কিনা। সো এইসব বিষয় আসলে মাথায় থাকলে অনেক সময় দেখা যায় একটু ওভারওয়েলমিং লাগে, কিন্তু সেটা একদমই না। সাবিলা, তোমাকে আমরা যত বছর ধরে চিনি, তুমি খুব সফট, তুমি খুব চুপচাপ স্বভাবের, তুমি ইন্ট্রোভার্ট। এখন ইন্ট্রোভার্ট হওয়াটা তো আসলে দোষের কিছু হতে পারে না। আমরা সাবিলা নূরকে কখনোই মনে করি না যে তার ভাব বেড়েছে, এবং আজকে এখানে অন টাইমে সাবিলা চলে এসেছে, এবং খুব চুপচাপ, খুব সুন্দরভাবে আমরা আজকে পডকাস্টটি করছি। থ্যাংক ইউ। তাহলে তোমার কেন মনে হয় যে যারা, আমি দুজনের নাম বললাম, কিন্তু পাশাপাশি অনেকেই আর কি ফেসবুকে লিখেছে, সেখানে কিন্তু শাকিব খানের ফ্যানরা বলেনি, অন্যরা বলছে যে সাবিলা নূরের ভাব বেড়েছে, এটা ভাইরালই হয়েছে। তোমার কি মনে হয় কেন হয়েছে? এইটা তো এখন আমি বলতে পারবো না কেন হয়েছে, বাট অবভিয়াসলি হয়তো আমার, মানে ওনারা যদি আমার আগের, মানে তাণ্ডবের আগের কোথাও আমার পাবলিক স্পেসে দেখে যে আমি কীরকম ছিলাম, একদম সিমিলারই কিন্তু। সো হয়তো হঠাৎ করে অনেক বেশি, যেহেতু প্রমোশনে যাওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে অনেক ভিডিও বের হয়েছে যে আমি হয়তো চুপ করে বসে আছি, বা আমার মুখটা হয়তো নর্মাল আর কি, মানে হাসি নেই। সো তখন হয়তো তাদের কাছে ওটা সেভাবে করে ইন্টারপ্রেট করেছে, কিন্তু আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আমি আসলে, মানে একটা পাবলিক স্পেসে থাকলে আমার অনেক কিছুই মাথায় আসলে রাখতে হয়। সো সেখান থেকে হয়তো সবসময় এক ধরনের, কখনো হয়তো টেন্স ছিলে, কখনো হয়তো তুমি অ্যাংজাইটিতে ভুগছিলে, সেটাকে হয়তো, হ্যাঁ, মানে যেহেতু সোশ্যাল মাইগ্রেনের কথা যেটা বলছিলাম, ওটার কারণে হয়তো মনে হয়েছে, বাট এইটুক আমি অ্যাসিওর করতে পারবো যে এটা সত্যি না। অবশ্যই। তবে তুমি যেহেতু নায়িকা হয়েছো, ভাই তুমি সিনেমার নায়িকা, তুমি কিন্তু একটা ভাব চাইলে নিতেই পারো। না, আমার কাছে মনে হয় আসলে এই সব কিছুই টেম্পোরারি। সো আমি এখন একটা ভালো সিনেমা করেছি, আমাকে মানুষজন দেখছেন বা পছন্দ করছেন, আমার হয়তো 1 বছর পরে আমার যদি ভালো কোনো কাজ না আসে হয়তো আমাকে মনে রাখবে না। সো দিস ইজ অল টেম্পোরারি। এখানে আসলে ভাব নেওয়ার মতো কিছু না, না নেওয়ার মতো কিছু। বাহ। তো তুমি সিনেমাটা করেছো, এবং কিছুদিন আগে আমি অনেকগুলো পত্রিকা দেখলাম যে হেডলাইন এসেছে, আমি সিনেমায় বেড়াতে আসিনি। এটার ব্যাখ্যা কি? মানে আমি বলতে চেয়েছি যে আমি, মানে সিনেমা করতে চাই এখন ডেফিনেটলি, যেহেতু আমাদের ভালো ভালো সিনেমা হচ্ছে, এবং প্রতি বছরই আমরা স্পেশালি ঈদের টাইমগুলোতে দেখি যে 4-5টা খুবই দুর্দান্ত সিনেমা হয়, এবং দুর্দান্ত, মানে হেলদি কম্পিটিশন হয় সিনেমাগুলোর মাঝখানে। সো আমি অবশ্যই চাইবো যে এখানের মধ্যে যদি ভালো কোনো গল্প, ভালো কোনো ক্যারেক্টার থাকে, এখানে আমিও একটা অংশ হতে পারলে কেন না। সো সিনেমায় মনোযোগী হতে চাই, এটাই বুঝাতে চেয়েছি। আচ্ছা, তো সিনেমায় যেহেতু মনোযোগী হতে চাও তুমি তোমার কো-স্টার, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমাকে তুমি 5টা প্রশ্নের উত্তর দাও। ওকে। মানে তুমি, মানে এত সুন্দর করে ওকে বলে, মানে মনে হয় তুমি সবই জানো। না, ওইটা না, মানে আমাকে যখন কোয়েশ্চেনের আনসার দিতে বলে তখন আমি আবার এই যে একটু সিরিয়াস হয়ে গেলাম। হ্যাঁ, যে হ্যাঁ, ওকে বলো, শাকিব খানের আসল নাম কি? মাসুদ রানা। মাসুদ রানা, উত্তর সঠিক হয়েছে।
দ্বিতীয়, শাকিব খান মোট কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? 4 বার। 4 বার। তুমি শিওর? হ্যাঁ। উত্তর এগেইন সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, তুমি শাকিব খানের কততম সিনেমার নায়িকা? 250, উনি প্রবাবলি 250-এর অধিক সিনেমা করেছেন। সো আমি এই বেল্টের কোনো একটা নাম্বারে আছি। কাছাকাছি যেহেতু গিয়েছো, আমি তোমার উত্তরটাকে সঠিক বলে ধরে নিতে পারি। তুমি 253তম ছবির নায়িকা। মানে শাকিব খানের 253তম ছবি হচ্ছে তাণ্ডব। চতুর্থ প্রশ্ন, মনের ঘরে বসত করে, এই সিনেমায় শাকিব খান এবং অপু বিশ্বাস জুটি ছিল। অপু বিশ্বাসের চরিত্রের নাম কি ছিল? এইটা বোধহয় পারবো না। আচ্ছা, চরিত্রের নাম ছিল বুবলি। অপু বিশ্বাসের চরিত্রের নাম ছিল বুবলি। ওকে ওকে ওকে। বাই দ্য ওয়ে, মানে তুমি শাকিব খান নিয়ে 5টার মধ্যে তুমি 3টা প্রশ্নের উত্তর দিলে, কিন্তু তুমি তো গন। কেন গন? কারণ অনেকেই বলে যে তুমি শাকিব খানের নায়িকা হয়েছ, তার মানে হচ্ছে গিয়ে তোমার সংসার এখন ভেঙে যাবে। এখনো তো আমি তাণ্ডবে শুটিং করেছি এপ্রিলে, হ্যাঁ, মে, জুন, জুলাই, এখন অগস্ট সিনেমা রিলিজ পেয়েছে। ঝড় বইছে তোমার সংসারে, এরকম নিউজ কি হয়েছে? না, নিউজ তো হয়নি, কিন্তু অনেকেই বলে যে তোমার সংসার তো এবার ভেঙে যাবে। এটা হবে না ইনশাল্লাহ, কারণ আমি অনেক লাকি এই ক্ষেত্রে যে আমার হাজবেন্ড হচ্ছে ভীষণ, আপনারা জানেন, ভীষণ সাপোর্টিভ, এবং এই পুরো আমার সিনেমার জার্নিটাতে ডেফিনেটলি অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। আমি অনেক সময় আসলে কিছুটা নার্ভাস ছিলাম যে কি হচ্ছে, কি হবে, কেমন পারফর্ম করব। সো এই সব সময় আসলে ও আমাকে অনেক সাপোর্ট করেছে যে না, ইউ উইল ডু গুড, ভালো হবে, জাস্ট ফোকাস। এবং এই কথাগুলো আমি বিশ্বাস করি। বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, আর নায়িকা সফল হয় একজন এরকম যদি স্বামী থাকে। কারণ আমি দেখেছি যে নেপথ্যে থেকে তুমি ক্যামেরাতে পারফর্ম করেছো, আর তিনি নেপথ্যে থেকে তোমাকে সাপোর্ট দিয়ে গেছে পুরোটা সময় জুড়ে। তো তুমি তো শাকিব খানের সাথে কাজ করেছো, আমাদের মেগাস্টার, যাকে আমরা সবাই ভালোবাসি আর কি। তো তুমি এতদিন যেহেতু কাজ করনি, এখন কাজ করতে গিয়ে ক্যামেরার সামনে হয় না যে অফ ক্যামেরা অনেকেরই তো অনেক কিছু দেখা যায়, কিংবা অনেক কথা শোনা যায় যেটা হয়তো ক্যামেরাতে বোঝা যায় না। তুমি ব্যক্তি শাকিব খানকে কেমন দেখেছো? আমি অনেস্টলি মানে অনেক কিছু তো শুনি বা শুনেছি, বিকজ ওনার সাথে এর আগে আমার 2-3 বার দেখা হয়েছে, বাট খুবই হচ্ছে মানে অনেক মানুষ ছিল, মানে ওনার যেই সিনেমা ছিল তুফান, সেটার সাকসেস পার্টিতে বা এরকম জায়গায় দেখা হয়েছে। সো সেভাবে করে আসলে কখনো কথা বলার সুযোগ হয়নি, বাট বাইরে থেকে তো অনেক কিছু শুনেছি। বাট যখন আমরা আসলে শুটিং করেছি, হি ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। ভীষণ শান্ত, চুপচাপ, এবং কাজের প্রতি আসলে এই লেভেলের ডেডিকেশন আমি খুব কম মানুষের দেখেছি। যে এবং টাইম, মানে আমাদের কল টাইম ছিল মনে হয় 6টায়, উনি ঠিক 6টাতেই আমাদের মেকআপ আর্টিস্টকে কল করে বলেছেন যে আমি রেডি আছি, তুমি মেকআপ করতে আসো। সো এই মানে ওনার মতো একজন স্টারের এরকম ডেডিকেশনটা দেখে আমি আসলে ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি। এবং সেই সাথে আমার মনে হয় যে অ্যাজ আ পার্সন হি ইজ ভেরি ডিসিপ্লিনড, যে মানে শুটিং শেষে আবার জিম করছে মানে, এবং খাওয়া দাওয়া খুবই, মানে একদম সব কিছুই খুবই ডিসিপ্লিনের মধ্যে। সো অ্যাজ এ হিউম্যান বিইং হি ইজ অ্যাকচুয়ালি ওয়ান্ডারফুল, খুবই দুর্দান্ত একটা, মানে আমার যখন ওনার সাথে গল্প করেছি বা যতটুকুই কথা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে হি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিইং। এবং আমার যখন শাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি তোমার ব্যাপারে আমাকে বলছিল যে উনি ভাবতেও পারেন যে তুমি এত ভালো করবে, জাস্ট ওয়াও। এবং এটিও বলেছে যে তুমি এখানে থাকতে এসেছো, মানে বেড়াতে আসোনি। বাহ, এটা তো আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট যে উনার মতো একজন মানুষ এই কথাটা বলেছে। তার মানে আমরা তোমাদের ভবিষ্যতে আরো ছবিতে পেতে যাচ্ছে। এখনো তো কিছু জানি না। মানে তোমরা যেহেতু দুজনের সাথে কাজ করে তোমাদের কি বলবো ভাইবটা স্ট্রং হয়েছে, তোমরা দুজনের স্পেসটাকে তোমরা রেসপেক্ট করো, তো আমরা তো এক্সপেক্ট করতেই পারি। মানে আমি তো ডেফিনেটলি করতে চাই, কারণ মানে আই থিংক মানে আমাদের মেগাস্টারের সাথে কাজ করাটা একটা ডেফিনেটলি একটা বড় ব্যাপার। এবং এই সময় যদি আমি কাজ করতে পারি আবার ওনার সাথে একটা, তাহলে তো ডেফিনেটলি এটা আমার জন্য ভালো হবে। আচ্ছা, তোমার আরেকটু সমালোচনা করি।
এখানে আমাকে সমালোচনা করার জন্য মানে আমার সমালোচনা মানে সম আলোচনা, ভালো বলবো খারাপও বলবো। ওকে ঠিক আছে। তো ফেসবুকে আমি দেখেছি যে তুমি যে কার্লি চুল করেছো না, যে গ্রামের মেয়েরা নাকি এরকম হয় না আর কি তাণ্ডবে, কি বলবে? সো এইটার পিছনে মানে এইটা তো অ্যাকচুয়ালি পুরোপুরি আমার মানে হাতে নেই। এখানে একটা টিম কাজ করেছে, আমাদের মেকআপ আর্টিস্ট, আমার হেয়ার স্টাইলিস্ট এবং ডিরেক্টরের ডেফিনেটলি ডিরেকশন ছিল। রাফি একটা লুক দেখতে চেয়েছে যে লুকে আমাকে কখনো আগে দেখা যায়নি। সো যেহেতু আমি আসলে নাটকে অনেক ধরনের লুক করেছি, অনেক টাইপের ক্যারেক্টার করেছি, সো রাফি চেয়েছিল হচ্ছে এমন একটা লুকে তাণ্ডবের নিশাদকে দেখতে যেটা আগে কখনো কেউ দেখেনি। সো সেইটা অ্যাকমপ্লিশ করার জন্য আসলে কার্লি চুল করা হয়েছে বা কস্টিউমের যেটা ওটা করা হয়েছে। আবার অনেকে বলেছে তুমি সাই পল্লবীকে নকল করেছো। এইটা আবারও আমি তো আসলে একদমই এটা আমার পুরো টিমের উপর ছেড়ে দিয়েছি যে তোমরা আমাকে বলো যে কি আমার কি কিছু করা লাগবে নাকি, এছাড়া তোমরা যেটা ডিসাইড করবা ওটাই ফাইনাল। সো আমার এখানে কোনো হাত নেই। এখানে জাস্ট একটা গোল ছিল যে যেই সাবিলাকে নাটকে আমরা দেখেছি সেই সাবিলা যেন না হয়, একটা ডিফারেন্ট কোনো কিছু। তারপর তুমি কি কারো দ্বারা ইন্সপায়ার ছিলে? আমি নকল বলছি না, মানে কারণ এখানে তো আসলে সেভাবে করে ইন্সপায়ার্ড হওয়ার মতো মানে এটা খুবই এমন একটা ক্যারেক্টার যে এখানে আমি আসলে মানে স্পেসটা ডেফিনেটলি কম। সো আমার ইন্সপায়ার্ড হওয়ার থেকে আমার মূল মাথায় ছিল হচ্ছে যে এই কম স্পেসের মধ্যেও আসলে কিভাবে ক্যারেক্টারটাকে ডিফারেন্ট করা যায় বা একটু মানে মেমোরেবল করা যায়। সো সেটার জন্য আমি কারোর প্রতি ইন্সপায়ার ছিলাম না, বাট আমার ক্যারেক্টারের প্রতি একটা ধরনের সিরিয়াসনেস ডেফিনেটলি। আচ্ছা সাবিলা, তুমি বলছিলে যে তোমার স্পেস কম ছিল। তুমি এর আগে প্রিয়তমা করনি, তুফান করনি। তোমার কাছে কেন মনে হলো যে তুফান এর পরে, তুফান না করার পরে তোমার তাণ্ডবটা তোমার জন্য পারফেক্ট লঞ্চিং প্যাড? আমি এই সুযোগটাকে মিস করতে চাইনি, এটা ছিল আমার। তার মানে তুমি আগের প্রজেক্টগুলো রিজেক্ট করে তুমি না, আমি আগে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে না, কথা আমরা তো বলতে চাই অলরেডি না। সেটা বিনোদন সারাদিন বিভিন্ন জায়গায় বাট আমরা আমি কথা বলেছি। সেটা নিয়ে কোনো মানে এক্সপ্লেনেশন বা কোনো কিছু বলতে চাই না। আমার তোমাকে তো কাছে তুফানের সাকসেস পার্টিতে শাকিব খানও বলেছিলেন যে সাবিলা তুমি ভুল করেছো, কিংবা আমি আবারও আগের কোনো কাজ নিয়ে কিছু বলতে চাই না। আমি আমারটা নিয়ে যদি বলি, আমার কাছে মনে হচ্ছে যে রাফি যখন আমাকে স্ক্রিপ্টটা মানে গল্পটা বলেছে, ও খুবই ট্রান্সপারেন্ট ছিল যে তোমার স্পেস কম, তোমার দুটো গান আছে, বাট আমি চাই তুমি কাজটা করো। সো আমার কাছে ওর অনেস্টিটা খুব ভালো লেগেছে এবং সেই সাথে আমার কাছে মনে হচ্ছে যে মানে মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করার এই অপরচুনিটিটা আমি মিস করতে চাই না। এবং যেহেতু দুটো গান ছিল এবং একটা গান হচ্ছে ফুল অন একটা ডান্স পারফরমেন্সের গান ছিল, সো অনেকেই আসলে হয়তো জানেন না যে আমি একজন নাচের শিল্পী। সো আমি চেয়েছি যে আচ্ছা এইটার মাধ্যমে আমি যদি শুরু করি তাহলে হয়তো এটা একটা মানে খুব সুন্দর একটা প্যাকেজ আমার কাছে মনে হয়েছে যে শাকিব খান আছেন, রাফির সিনেমা, সেই সাথে এত গুণী গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন এবং আলফাই এসভিএফ চরকির একটা কাজ ঈদে যাচ্ছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে প্যাকেজটা পারফেক্ট এটা ফার্স্ট কমার্শিয়াল সিনেমা হওয়ার জন্য। তুমি বলছিলে যে গুণী অনেক অভিনয় শিল্পী আছে এবং যাদের মধ্যে জয়া আহসান ছিল। তো জয়া আহসান একজন গুণী অভিনেত্রী এবং হয় না যে দুজন অ্যাক্ট্রেস থাকলে একটা কম্প্যারিজনের বিষয় চলে আসে এবং দেখা যায় যে তোমার থেকেও আমি যদি ভুল না করে যে তার স্পেসটা একটু বেশি ছিল। তো তোমার একটু সংশয় কাজ করেনি যে সবাই কম্প্যারিজন করবে কিনা কিংবা তোমাকে একটু পিছিয়ে রাখবে কিনা? আমার কাছে এটা অ্যাকচুয়ালি মনে হয়নি, কারণ আমার কাছে মনে হচ্ছে উনি আসলে অন্য একটা লেভেলে আছেন। মানে জয়া আহসান আমাদের দেশের, আমি যদি বলি যে লিভিং লেজেন্ড, উনি আমাদেরকে যেভাবে দেশে এবং দেশের বাইরে আমাদেরকে মানে কাজের মাধ্যমে আমাদেরকে যেভাবে করে প্রাউড করেছেন, সো উনার একটা সেপারেট একটা উনি একটা অন্য একটা লেভেলে আছেন। সো আমি জানি যে সেখানের সাথে আমার আসলে কম্প্যারিজনের কোনো সুযোগ নেই। আমার মেইন ফোকাস ছিল যে করছি, আই হ্যাভ টু মেক শিওর যে মানে আমি আমার 100% দিয়ে কাজটা করি এবং বাকিটা আসলে
রাফির উপরে বা বাকিটা হচ্ছে অডিয়েন্সের উপরে, যে অডিয়েন্স কিভাবে করে গ্রহণ করবে। এবং এরপর আমি দেখেছি যে জয়াপুর ক্যারেক্টারটা অনেক একটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল এবং জয়াপুর ক্যারেক্টার সবাই ভীষণ পছন্দ করেছে। সেই সাথে কিন্তু আমার এবং সাকিব ভাইয়ের যে কেমিস্ট্রিটা সেটাও পছন্দ করেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার সাইড থেকে সাকসেসফুল। এবং জয়াপার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে এবং তিনি তোমাকে খুব পছন্দ করেছেন এবং বলছে মেয়েটা অনেক দূর যাবে। বাট যদিও ওনার সাথে আমার কাজে মানে একসাথে কোনো সিন নেই বা একসাথে ইভেন সেটেও দেখা হয়নি, প্রমোশনের সময় অনেকবার দেখা হয়েছে, শি ইজ এ সুইট হার্ট। সো আমি মানে উনি এত বড় কমপ্লিমেন্ট দিয়েছেন, এটা আমার জন্য ডেফিনেটলি ভালো। তোমরা একবার দেখলাম যে রোজার মধ্যে বোধহয় সেহরিতে তুমি পানের সময় গান করছো, তার জন্য তিনি পান খাচ্ছেন আর তুমি গান করছো। ওই যে আবারও আমি যখন এরকম ফ্রেন্ডদের সাথে থাকি আমি অনেক দুষ্টামি করি, অনেক হই হুল্লোড় চিল্লাচিল্লি করি। সো ওইটারই একটা ওই গানটা শোনাও না, আমার তো তোমার গলা শুনতে ইচ্ছে হচ্ছে। না শোনো প্লিজ, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা যাই হোক, তুমি তোমাকে কত মার্কস দেবে আউট অফ 10 তাণ্ডবের পারফরমেন্সে? 5। 5? মানে বাকি 5 কেটে ফেললে কেন? বিকজ আরও মানে আমি যখনই, এটা শুধু তাণ্ডবের পারফরমেন্সে না, আমি যখনই আমার কোনো পারফরমেন্স দেখে আমার কাছে মনে হয় যে এইটা এভাবে না করে যদি এভাবে করতাম আরও ভালো হতো, মানে এটা যখন আমি অডিয়েন্স হিসাবে বসে দেখি সেরকম তাণ্ডবের সময় আমার মনে হয়েছে। এবং আমার মনে হচ্ছে আরও অনেক মানে স্পেস আছে ভবিষ্যতে, আরও ডেফিনেটলি শেখার তো কোনো শেষ নেই, আরও অনেক কিছু শিখবো, আরও অনেক কিছু। সো ডেফিনেটলি কোনো একটা সময় হয়তো আমি বলতে পারবো যে 5-এর বেশি। অবশ্যই হ্যাঁ, আমারও নিশাদকে ভালো লেগেছে, আমারও সাবিলা নূরকে ভালো লেগেছে। তবে সেটার সাথে আমি এটাও বিশ্বাস করি যে সাবিলা নূরের যে কি বলো ক্যালিবার আছে, সেটার আরও অনেক কিছু হয়তো এখানে আসেনি। আমরা সব একসাথে পেয়ে গেলে আসলে ভবিষ্যতে কি দেখবো, তাই না? শুরু করলাম, এখন দেখা যাক কি হয়। তুমি বললে যে তুমি যে ড্যান্সার, মানে তুমি নাচ শিখে এসেছো, সেটি তুমি দেখাতে চেয়েছো লিচুর বাগানে। তবে লিচুর বাগান নিয়েও কিন্তু অনেক এক্সট্রিম রিয়াকশন এসেছে, অনেকে তোমাকে খুব পছন্দ করেছে, আবার অনেকে বলেছে নায়িকার মতো লাগেনি, একে কেন নিল। তো তুমি কি বলবা? আর আমি না ডেফিনেটলি এটা বিলিভ করি একদম মন থেকে, এটা জাস্ট আমি শো এর জন্য বলছি না, যে সবারই নিজের একটা ওপিনিয়ন থাকে। এখন সেই ওপিনিয়নটা যদি আমি শেয়ার করলে কেউ কষ্ট পায়, এটা মানে অনেকে জাজ করে, অনেকে জাজ করে না। এখন আমি যখন এক জায়গায় কাজ করছি, ক্যামেরার সামনে কাজ করছি, ডেফিনেটলি আমার নিজেকে প্রিপেয়ার রাখতে হবে যে আমি কখনো কাউকে ফুল 100% খুশি করতে পারবো না। আমি যদি লাইফের বেস্ট পারফরমেন্সটাও দেই, এমন অনেক মানুষ থাকবে বিকজ তারা হয়তো ডিফারেন্ট কোনো কিছু পিকচার করেছে। সো কিছু কমেন্ট দেখে আমার মন খারাপ হয়েছে, বা আমি আসলে ওটাই জানতে চাচ্ছিলাম যে তোমার কি মন খারাপ হয়? অবশ্যই মন খারাপ হয়। আমি যে এই কাজের পিছনে কারণ আমি জয়াপ্পাকে দেখেছি যে তুমি কমেন্টই পড়ে না কখনো। আমি চেষ্টা করি অ্যাভয়েড করতে, কিন্তু অনেক সময় আছে না, অনেক কিছু চলে আসে চোখের সামনে। সো মন খারাপ হয়েছে, বা আমার মনে হচ্ছে যে আমি কাজটাতে এত এফোর্ট দিয়েছি বা চেষ্টা করেছি, কি মিস হয়ে গেল যে এরকম মনে হয়েছে। পরবর্তী সময় আবার মনে হচ্ছে যে আসলে কাউকে তো কখনো ফুললি খুশি করতে পারবো না। সো আমি আমার 100% দিয়েছি, নেক্সট কাজে হয়তো 120% দিব। তখন যদি তাদের ভালো লাগবে, যদি ওনাদের ভালো না লাগে নেক্সট টাইম 150% দিব, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, এই গানটা নাকি সিনেমার রিলিজের অ্যারাউন্ড 1 সপ্তাহ আগে কিংবা 10 দিন আগে তোমরা শুট করেছিলে বোধহয়, মানে 3 দিন রিহার্সাল করেছিল। শুটিং হয়েছিল আমার বার্থডের দিন থেকে। সো আমার বার্থডের দিন শুটিং ছিল এবং আমি 3 দিন রিহার্সাল করেছি। সাকিব ভাইয়া মানে অন স্পট রিহার্সাল করে পুরো নাচ তুলেছে। অন স্পট? মাই গড। তাহলে তো বলতে হবে তোমার পাশাপাশি, অবশ্য বলতে হবে না, আমি জানি সে একজন অসাধারণ ড্যান্সার। এক্স্যাক্টলি, আমি নিজেই আসলে অনেকটুকু মানে যখন আমি দেখছিলাম যদি এত ইজিলি স্টেপগুলো তুলে ফেলছিলাম, আছে ওকে আমার আরো এফর্ট দিতে হবে। বাহ, চমৎকার। তো তুমি যেহেতু বেড়াতে আসনি, সিনেমা করতে এসেছো, তবে বিষয়টা কিন্তু এত সহজ না সাবিলা। হয় না যে তোমার আগে অফার পেতে হবে, সেই অফারগুলো ভালো হতে হবে, তারপর আরো অনেক কিছু তো বিষয় আছে, ডেট মেলা কিংবা আরো অনেক ফর্মালিটিস আছে। তো সবাই তো আসলে, আর সবচেয়ে বড় কথা ভালো ছবিও কিন্তু যে চারপাশে অনেক হচ্ছে সেটাও না আর কি। তো তুমি এই যে স্ট্র্যাটেজিটা নিলে যে তুমি ফিল্মেই থাকবে, তো এখন তুমি কি সব সময় ভালো ছবি পাবে বলে মনে হয়? আমি শুধু ফিল্মে থাকবো সেটা কিন্তু না, তার মানে তুমি নাটকও করবে না। কিন্তু আমার নাটকে যেটা আমি শিওর আপনিও দেখেছেন যে আমি কিন্তু গত 2-3 বছর ধরে আমি খুব নাটকেও সিলেক্টিভ কাজ করেছি, যেই গল্পগুলো আগে করিনি। বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে একই টাইপের কাজ করতে করতে আমি নিজেও আসলে এক ধরনের
মানে আমার মনোটোনাস লাগছিল যে একই টাইপের কাজ করছি বা একই ধরনের ক্যারেক্টার করছি, আমার অডিয়েন্সেরও হয়তো মনে হয়েছে যে একই টাইপের ভাবে দেখছি। সো সেখান থেকে আমি আসলে চেষ্টা করেছি যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারগুলো করতে। সো আমি এখন চাইবো যে নাটক অবশ্যই করব যেই ক্যারেক্টার বা যেই গল্প আগে কখনো করিনি। আচ্ছা, সো সেরকম নাটক আসছে, সেরকম স্ক্রিপ্ট আমার কাছে আসলে অবশ্যই করব। আর সেই সাথে সিনেমার জন্য অপেক্ষা করব যে ভালো স্ক্রিপ্ট ভালো সিনেমা যদি আসে তাহলে করব। যদি লেগে যায়। সাবিলা, তোমার বার্থডে হচ্ছে 27 মে, তুমি 27 জুন এবার চলে গেলে দেশের বাইরে। দেশের বাইরে ঘুরতে গেলে এবং ফিরে এলে 7 অগস্ট, না সরি 5 অগস্ট, 5 অগস্ট, সরি 5 অগস্ট না 5 বা 7 অগস্ট। আচ্ছা, তো এবার কানাডার না আমেরিকায় গিয়েছিলাম। তো এবারে ট্রিপের হাইলাইট মোমেন্ট কোনটা ছিল? এবারে ট্রিপের হাইলাইট মোমেন্ট ছিল হচ্ছে আমার বোন টেক্সাসে থাকে, সো আমার আব্বু আম্মু এখন ওখানে আছে। সো আমি প্রথমে নিউ ইয়র্কে গিয়েছি, নিউ ইয়র্ক থেকে তারপরে বস্টন, তারপরে টেক্সাসে গিয়েছি। সো আমার নেহালের সাথে আমার আব্বু আম্মুর প্রায় 15 মাস পরে দেখা হয়েছে। আচ্ছা, 15 মাস বা আরও একটু বেশি, 15-16 মাস পরে দেখা হয়েছে। সো সেটা একটা মানে ফ্যামিলি বন্ডিংটা ডেফিনেটলি ছিল। সেই সাথে আমার রিউনিয়ন হয়েছে। আমার বোনের ছেলে হয়েছে গত বছর। সো এবার ওকে আবার দেখলাম, এবার ও একটু একটু করে হাঁটছিল। সো সেটা একটা ডেফিনেটলি একটা খুবই হাইলাইট মোমেন্ট ছিল। এবং আমার কাছে আসলে ফ্যামিলি যেহেতু খুব ইম্পর্টেন্ট, এই ফ্যামিলির সাথে যেটুকু টাইম স্পেন্ড করেছি সেটা আমার পুরো ট্রিপের হাইলাইট ছিল। আরেকটা আমি বলবো, দ্য উইকেন্ডের কনসার্ট। ও ডেফিনেটলি, হ্যাঁ ওটা তো ছিলই, ওটা তো একটা, ওটার কারণে ইনফ্যাক্ট আমার আরো একটু আগে আসার কথা, আমি ওই উইকেন্ডে কনসার্টের কারণে হচ্ছে একটু পরে এসেছি দেশে। কেমন মানে এক্সপেরিয়েন্স কেমন? আমি আসলে সবসময় কনসার্ট খুব এনজয় করি। সো আমি লাস্ট বারও যখন দেশের বাইরে গিয়েছিলাম আমি লিঙ্কিন পার্কের কনসার্ট দেখেছিলাম। সো এবার এবার উইকেন্ড দেখেছি এবং উইকেন্ড আমার অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল। সো এটা মানে দুর্দান্ত দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, মানে বেস্ট। ইউ আর হ্যাপি নাও? আলহামদুলিল্লাহ, হ্যাপি স্টেট অফ মাইন্ড। আলহামদুলিল্লাহ। ওকে, 2017 সালের যদি আমি পত্রিকা ঘেটে বের করি, সেখানে কিছু নিউজ অনেক দিন ধরে এসেছিল যে সাবিলা নূর হাওয়া। সাবিলা নূর কোথায়? সাবিলা নূরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে নাকি আমেরিকাতে। তুমি কোথায় গিয়েছিলে? আমি আমেরিকাতে ছিলাম। কারোর সাথে যোগাযোগ করোনি কেন, কিংবা নাটক থেকে দূরে ছিলে, কাউকে কিছু বলে যাওনি? আমার মনে হয় এটা আসলে মানে তখন আমি অনেক ছোট ছিলাম। সো আমার ওয়ে অফ হ্যান্ডলিং থিংস এখনের থেকে ডেফিনেটলি অনেক ইম্যাচিউর ছিল। আমি শুনেছি তুমি অনেক মানসিক বিপর্যস্ত ছিলে সে সময়। মানসিক বিপর্যস্ত ছিলাম না, তবে হ্যাঁ আমি মেন্টালি খুব একটা ভালো স্টেটে ছিলাম না। ডিপ্রেশন বলি, অ্যাংজাইটি বলি, সব কিছু মিলিয়ে আসলে আমার মনে হয়েছিল যে এই সময়টাতে আমার একটা ব্রেক দরকার। আচ্ছা। এবং যেহেতু আবারও আমার বোন ওখানে থাকেন, আমার বোন এবং দুলাভাই, এবং ওটা আমার কাছে খুবই সেফ একটা স্পেস। হ্যাঁ, সো আমি কিন্তু অনেক সময় ওখানে যাই এবং আমার বোনের ওখানে অনেক দিন থাকি। তুমি কি কখনো ওখানে সেটেল হয়ে যাবে? না, এখনো আসলে জানি না, বাট এই মুহূর্তে আমার কোনো সেরকম প্ল্যান নেই সেটেল হওয়ার। ওকে। সো তখন ওই সময়টা আমার মনে হচ্ছে যে আই নিড আ ব্রেক, এবং ব্রেকের সময় আই ওয়ান্ট যে আমার ফ্যামিলি আমার সাথে থাকুক। সো সেই জন্য আসলে আমি কি জানতে পারি তোমার তখন যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন কেন ছিল? ক্যামেরাটা অফ হলে তারপর বলবো না। পডকাস্টে তো সবাই সত্য কথা বলে, এবং যতটুকু তুমি বলতে পারো। আচ্ছা, আমি যদি বলি যে আমার কাছে মনে হয় আমি লাইফে অনেক মিসস্টেপ বলি কিংবা রং ডিসিশন বলি, আই থিঙ্ক সবার জীবনেই এটা থাকে, সবসময় তো আর রাইট করা যায় না। এবং আমি অ্যাজ আ পার্সন কখনোই আসলে খুব স্ট্র্যাটেজি নিয়ে কখনোই চলতাম না, বা এখনও চলি না। সো ওই সময় আমার কাছে মনে হয় আমি অনেক ভুল স্টেপ নিয়েছি, বা ভুল স্টেপ নিয়েছি, যে কারণে আমি আমার প্যারেন্টসদেরকে অনেক হার্ট করেছিলাম। সো ওইখান থেকে আমি আসলে সব কিছু মিলে, এবং অনেক কাজও করছিলাম তখন আমি নাটকে নিয়মিত হওয়া শুরু হয়েছে। সো তখন মনে হচ্ছে যে একটা ব্রেক আসলে দরকার। ওকে,
তুমি ছোটবেলা থেকে নাচ শেখো এবং তুমি বাফাতে নাচ শিখেছিলে এবং আমি যতদূর জানি যে তুমি ক্লাস 1-এ পড়বার সময় পদ্মকুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছিলে। ওয়ানে বা টুতে এরকম। হ্যাঁ, আচ্ছা, এত ছোট বয়সে এত বড় অর্জন তুমি হ্যান্ডেল করেছিলে কিভাবে? আমি না তখন অ্যাকচুয়ালি বুঝতামই না, মানে আমার আম্মু সবসময় আমার সাথে থাকতো। সো আমাকে বলতো যে এখন কালকে তোমার ডান্স পারফরমেন্স বা এতদিন ধরে রিহার্সাল চলছে, রিহার্সালের পরে ডান্স পারফরমেন্স, তুমি গিয়ে নাচবা, মেক শিওর ইউ গিভ ইউর 100%। গিয়ে নাচতাম এবং যখন বলতো যে হ্যাঁ আমি চ্যাম্পিয়ন হয়েছি, ও আচ্ছা চ্যাম্পিয়ন হয়েছি, বাহ বাহ। সেই সময় তো অবশ্যই তোমার কোনো এইম ইন লাইফ ছিল না, কিন্তু আরেকটু যখন বড় হয়েছো তুমি কি হতে চেয়েছিলে বড় হয়ে? আমি টিচার হতে চেতাম। টিচার? হ্যাঁ, টিচার। কারণ আমার টিচাররা আমাকে লাইফে অনেক মোটিভেট করেছে। বাহ। এবং ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটিতেও তুমি স্কলাস্টিকাতে পড়তে। হ্যাঁ, এবং আমি আসলে আমার টিচাররা আমাকে লাইফে অনেক সময় অনেক গাইড করেছে এবং আমি অনেক সময় তাদেরকে আমার মানে প্যারেন্টসের মানে গার্ডিয়ানের মতো তাদেরকে পেয়েছি এবং ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতেও। সো ওইখান থেকে আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি টিচার হতে পারলে ভালো হবে, যে আমি যদি কারো লাইফকে পজিটিভলি মোটিভেট করতে পারি তাহলে সেটা একটা ভালো কাজ হবে। এবং অনেকেই হয়তো জানে এবং অনেকেই জানে না যে তুমি তো নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী। তোমার আরেকটি পরিচয় আছে, মানে এটা অবশ্য পরিচয় বলবো কিনা যায় না, একাডেমিক পড়াশোনাতেও তুমি অসাধারণ ছিলে এবং কিছুদিন আগে আমরা জেনেছি যে তুমি AIUB থেকে তুমি যখন গ্র্যাজুয়েশন করেছো তোমার CGPA ছিল আউট অফ 4 3.97 এবং তুমি তোমার কনভোকেশনে 2023 সালে ডক্টর আনোয়ার আবেদিন অ্যাওয়ার্ড পেয়েছিলে, লিডারশিপ অ্যাওয়ার্ড। ও মাই গড, মানে এত আমি যত সহজে বলছি আসলে এত সহজে তো তুমি ডিগ্রিটা পাওনি কিংবা এই অ্যাওয়ার্ডটা পাওনি, অনেক কষ্ট অনেক স্ট্রাগল করতে হয়েছিল নিশ্চয়। হ্যাঁ, এবং এই স্ট্রাগলগুলো আসলে কখনোই আমি ওভাবে করে মানে হয়তো শব্দে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আবার যেহেতু 2017 টাইমটার কথা আমরা ডিসকাস করলাম, সো তখন আমি একটা ইউনিভার্সিটিতে ছিলাম অ্যান্ড দেন একটা ব্রেক নিয়ে আমি হচ্ছে যখন আমেরিকাতে ছিলাম এসে ডিসিশন নিয়েছি যে না আমি এখন আসলে ফুললি কাজ তো ডেফিনেটলি করব। এবং আমার আব্বুর একটা সবসময় কথা ছিল যে তুমি অভিনয় করছো, মডেলিং করছো, করো, বাট তোমার একাডেমিক্সটা তোমার খেয়াল রাখতে হবে, তোমার গ্র্যাজুয়েট করতে হবে। এবং তাদের ইচ্ছা ছিল যে আমি মাস্টার্স PhD পারলে সবই করব, কিন্তু ওটা এখনও হয়তো মানে আরও টাইম আছে, বাট বলেছিল যে তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে। সো এরপরে আসার পরে আমার আসলে একটা ফোকাস হয়ে গেছিলো যে না আমি কাজ করব, বাট কাজের পাশাপাশি আই মেক শিওর যে আমি অ্যাটলিস্ট ওরা আমার থেকে খুব কম জিনিস চেয়েছে লাইফে, এবং আমার আব্বু আম্মু কেউই আসলে, আমার আম্মু সবসময় চেয়েছে যে পড়াশোনার সাথে সাথে আমি যেন কাজের উপর মনোযোগী হই, আর আমার আব্বু চেয়েছে কাজের পাশাপাশি যেন আমি পড়াশোনার দিকে মনোযোগী হই। সো সেখান থেকে মনে হচ্ছে আচ্ছা এত অল্প জিনিস চেয়েছে আমার কাছে, এটা আমি নিশ্চয়ই ফুলফিল করতে পারবো। সো তখন আসলে একদম মানে শুটিংয়ে যাওয়ার, এবং আমি আমার সেটটা এভাবে করতাম স্কেজুল যে আমি সকালে ক্লাস করতাম, ক্লাস করে শুটিংয়ে যেতাম, এরপরে হচ্ছে বাসায় এসে পড়াশোনা করতাম, মানে এই একটা সেট আপ ছিল। সো প্রতিদিন যাওয়ার পথে, কাজে যাওয়ার পথেও পড়তাম, আসার পরেও পড়তাম, গাড়িতে যখন ট্রাফিকে বসে থাকতাম তখনও পড়তাম। সো সেখান থেকে আসলে এই ঘুম নিশ্চয়ই হারাম হয়ে গেছে। হ্যাঁ, ঘুম আমি মানে ইনফ্যাক্ট আমার এখনো ওই এফেক্টটা আছে, আমার 2 থেকে 3 ঘন্টা হচ্ছে প্রপার ঘুম হয়, মানে তারপর আমার উঠে যায়, আমার তো এখন ওই আর্জেন্সিটা মনে হয় যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কারণ তখন তো যেটা হয়তো 2-3 ঘন্টা ঘুমের পর আমার মনে হতো ওকে উঠে কারণ পড়তে হবে, কালকে কুইজ আছে, পড়তে হবে। সো এখনও মাথায় প্রবাবলি ওই আর্জেন্সিটা কাজ করে যে, তার মানে আমরা বলতে পারি তুমি 2-3 ঘন্টা ঘুমাও এখন ডেফিনেটলি একটু বেশি, বাট আগে ঘুমাতে আগে 2-3 ঘন্টা বেশি। এমনিতে তোমার কি ইনসোমনিয়া আছে, মানে প্রবলেম? এটা আপনি কেমনে জানেন? আমি তো জানি, প্রিয় তারকার অনেক কিছু জেনে নিতে হয়। হ্যাঁ, আমার ইনসোমনিয়া ঠিক ওরকম সিভিয়ার না, বাট হ্যাঁ আমার মানে অনেক লেট পর্যন্ত আমি জেগে থাকি, এবং আমার অ্যাকচুয়ালি হয়তো খুব বেশি হলে 4-5 ঘন্টার বেশি ঘুম হয় না। আচ্ছা, তো তুমি এই যে এত কষ্ট করে একটা ডিগ্রি পেলে, অ্যাওয়ার্ড পেলে,
সোশ্যাল নেটওয়ার্কের ডিমেরিটস হচ্ছে গিয়ে সেটা নিয়েও অনেকে কথা বলেছিল, সেটা নিয়ে অনেকে কোয়েশ্চেন তুলেছিল, এবং তুমি অনেক বড় একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলে যে মানুষ কি নতুন করে আবার শুরু করতে পারে না, এবং শুরু করে কি সফল হতে পারে না। আসলেই তো তাই। হ্যাঁ, আমি ওই যে আমার যেহেতু আমি আসলে কখনো সেভাবে করে আমি কিন্তু অনেকে আমার ব্যাপারে যাই বলুক না কেন, আমি খুব একটা সময় পাবলিকলি কখনো এটার আনসার দেই না, বা আমার মনে হয় যে পাবলিকলি আনসার না দিয়ে আমি যদি চুপচাপ থাকি হয়তো এটা শেষ হয়ে যাবে বা চলে যাবে। সো বাট ওই সময়টা আমার মনে হচ্ছে যে এত স্ট্রাগল করার পরেও বা এত এফর্টের পরেও যেহেতু এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আমি একটা এক্সপ্লেনেশন দিই। সো সেই কারণে আসলে এক্সপ্লেনেশনটা দেওয়া। এবং সেই সময়ের কথা বলতে গিয়ে তোমার চোখ ভেজে গেছে? না, কই চোখ ভেজে গেছে সাবিলা। সো এবার আমি ফ্রেন্ডশিপের কথা বলবো। Okay. দেশ থেকে বিদেশ, এপার থেকে ওপার, এমেরু থেকে ওমেরু, আমরা সব জায়গায় দেখি যে মেহু আর সাবলা বাবলাকে। মানে কি হচ্ছে তোমাদের মধ্যে? আই থিঙ্ক আমি ওর মধ্যে একটা ফ্রেন্ড এবং একটা বড় বোনের মতো একটা ক্যারেক্টার খুঁজে পেয়েছি, এবং আই থিঙ্ক শি ইজ আ বিউটিফুল পারসন ইনসাইড আউট, এবং ও খুবই ভালো একজন লিসেনার। সো দেখা যায় আমার কোনো একটা প্রবলেম হচ্ছে বা কিছু একটা বলবো, আমি ওর বাসায় গিয়ে ওকে বলতে থাকি আর ও শুনে। খুব কম কথা বলে, হয়তো 2-3টা কথার মধ্যে আমাকে সুন্দর একটা সলিউশন দিয়ে দেয়। সো আই এম ভেরি লাকি যে এরকম একজন আমি মানে গার্ডিয়ানের মতোই একজনকে পেয়েছি। সে মেহু হচ্ছে আমাদের মেহজাবিন চৌধুরী, এবং তোমরা তার মানে আমাদেরকে মিথ্যা প্রমাণ করতে চাইছো যে সেই বিখ্যাত প্রবাদটা যে দুজন অভিনেত্রী ভালো বন্ধু হতে পারে না। হ্যাঁ, এটা তো অলরেডি মিথ্যা প্রমাণিত, শুধু এই কেসে না, আই থিঙ্ক অনেক এরকম কেস হয়েছে যেখানে দুজন অভিনেত্রী অনেক ভালো বন্ধু হয়েছে। অনেকে তো বলে অল আর ফেক, মানে মিডিয়াতে কোনো কিছু রিয়েল না। না, আমি খুবই লিমিটেড মানুষের সাথে মিশি, এটা আপনিও জানেন, এবং আমি যাদের সাথে মিশেছি আমি অনলি তাদের সাথে মিশি যাদের থেকে আমি ওই সেম ভাইবটা পাই। এবং আমি মেহজাবিন আপুর কাছ থেকে আসলে খুবই ওয়ান্ডারফুল একটা ফ্রেন্ডশিপ পেয়েছি। সো এই জন্য আমাদেরটা তো ফেক না, এটা অবশ্যই না, অবশ্যই না, সেটা আমি জানি। তোমরা দুজন চাটগাঁয় বলে কি এই বন্ডিংটা হয়েছে? হ্যাঁ, এবং সাথে আমাদের আরেকজন আশফাক নিপন, আরেকজন চাটগাঁও আছে। হ্যাঁ, আই থিঙ্ক ওইটা ডেফিনেটলি একটা ইয়ে হতে পারে, বাট আমার মনে হয় ওর এবং আমার পার্সোনালিটিটার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা অনেক দিক থেকে সিমিলার, আবার অনেক দিকে আমাদের অনেক ডিফারেন্স। হ্যাঁ, সো এই জন্য আমাদের কনভারসেশনগুলো খুব ইন্টারেস্টিং হয়। অবশ্যই। এবং আমি তোমার পারফরমেন্স দেখেছি মেহজাবিনের বিয়েতে, এবং মেহজাবিনের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে তুমি যেভাবে এফোর্ট দিয়েছো, এবং মেহজাবিনের ক্যারেক্টারে তুমি অভিনয় করেছো, এবং সেটা যে সবাই কি পরিমাণ এনজয় করেছে সাবিলা, মানে আমি দেখছিলাম সবাই শুধু হাততালি দিচ্ছে। কিন্তু ওইটা আসলে একদমই ওর ক্যারেক্টার না। এবং তুমি দেখছো যে আমার শোতে মেহজাবিন বলেছে যে ও ওর ক্যারেক্টার এত ভালো করতে পারতো না যতটা তুমি করেছো। কিন্তু এটা অ্যাকচুয়ালি ওর ক্যারেক্টার একদমই না, মানে ওখানে ফিকশনাল, বাট জাস্ট যেহেতু অবভিয়াসলি মেহজাবিন চৌধুরী আদনান আর রাজীবের বিয়েতে ওদের একটা রিফ্লেকশন আমরা তুলে ধরতে চেয়েছি। সো আমি জাস্ট জিনিসটাকে ফান করতে আমি চেয়েছি যে এই পারফরমেন্সটা একটা ফান একটা পারফরমেন্স হোক, সো সেই জন্য করেছি, এবং খুবই ভালো হয়েছে। এবং আমাদের এত ভালো লেগেছে যে একজন অ্যাক্ট্রেসের বিয়ে হচ্ছে, আবার সমসাময়িক আরেকজন অ্যাক্ট্রেস দেখা যাচ্ছে এখান থেকে ওখানে দৌড়াচ্ছে, মেহমানদের দেখছে, আবার স্টেজে উঠছে, আবার স্টেজ থেকে নেমে ঘাম মুছছে, আবার স্টেজে যাচ্ছে। মানে আমাদের ওখানে যারা ছিলাম সবাই খুব এনজয় করেছে, এবং আমাদের না আসলে এই ভালো সম্পর্কগুলো দেখলে খুব ভালো লাগে। কারণ এত এত খারাপ সম্পর্কের কথা শুনে কিংবা জেলাসি, ইগো, তোমাদের মতো অ্যাক্ট্রেসরা আমাদেরকে অনেক বেশি আশা সঞ্চার করে। না, ইনফ্যাক্ট আই থিঙ্ক এটা আমাদেরকেও, মানে আমি যদি আমার কথা পার্সোনালি বলি, আমাকে এটা অনেক বেশি খুব ভালো একটা ফিলিং দেয়। মানে আমি যখন আমার কাছের মানুষদের সাথে থাকি বা তাদের সাথে টাইম স্পেন্ড করি, ওইটা আমার কাছে হচ্ছে সব থেকে বড় মানে পাওয়া। সো আমাকে ওটা অনেক মোটিভেট করে, এবং ওদের পুরো বিয়ের টাইমটা আই থিঙ্ক মানে শুধু আমার না, যারা যারা ছিল সবারই খুবই এত মজার একটা টাইম গেছে, মানে রিহার্সাল থেকে শুরু করে পুরাটা টাইম, ওটা আমাদের খুবই একটা গুড মেমোরি হয়ে থাকবে সারা জীবন। সো ফ্রেন্ডশিপ থেকে এবার আমরা অ্যাওয়ার্ডের দিকে আসি। অ্যাওয়ার্ড
এবং যে অ্যাওয়ার্ডগুলো ম্যাক্সিমাম সময় মেহজাবিনী পাচ্ছে কিংবা অন্য কেউ হয়তো পাচ্ছে, এবং বলা হয় না যে অনেকেই বলে আর কি যে পারফরমেন্স করলে নাকি অ্যাওয়ার্ড পাওয়া যায়, যেটা একেবারেই মিথ্যা। এবং তোমাকে আমি দেখেছি যে তুমি মেরিল প্রথম আলোতে 6 থেকে 7 বার 8 বার পারফরমেন্স করে যাচ্ছ, কিন্তু শূন্য হাতে আসতে হচ্ছে। তো এই বিষয়টিকে তুমি কিভাবে ডিল করো? অনেস্টলি বলি, অনেক বছর না আমার এটা কিছু মনেও হতো না যে আমার মানে আমি পারফরমেন্স করছি, পারফরমেন্সের জায়গায় পারফরমেন্স অ্যান্ড মানে অ্যাওয়ার্ডের জায়গায় অ্যাওয়ার্ড, ডিফারেন্ট একটা, মানে দুটো একদমই ডিফারেন্ট জায়গায়। আমি মানে কখনোই মিলাতাম না, বা আমার কাছে এটা কখনোই ওরকম ম্যাটার করতো না। একটু মন খারাপ হতো, তারপর আবার ভুলে যেতাম। রিসেন্ট টাইমসে আসলে আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখি বা এটা নিয়ে অনেক ডিসকাশন হয়, তখন থেকে এটা আমাকে একটু কিছুটা এফেক্ট করা শুরু হয়ে মানে করেছে। আমি যদি অনেস্টলি বলি যে একটু মন খারাপ, একটু ডিপ্রেশন, যে মানে গ্রিন রুমে যারা পারফর্ম করছে সবাই তো গ্রিন রুমে থাকে, হয়তো সবাই অ্যাওয়ার্ড পেয়েছে, শুধু আমি অ্যাওয়ার্ড পাচ্ছি না, বা আমার মানে ওই জিনিসটা আমার মাথায় আস্তে আস্তে একটু এফেক্ট করা শুরু করে। বাট আমি আসলে চেষ্টা করি সবসময় যে এই নেগেটিভিটিগুলো থেকে যতটুকু নিজেকে মানে অফ রাখা যায়। সো ওই জিনিসটা মাথায় ওভাবে করে থাকতে দেই না। বাট সাবিলা, তোমার একটা বিষয় আমি কখনো তোমাকে ওভাবে বলিনি কখনো, বাট আমার এত বেশি ভালো লাগে, হয় না যে আফটার অ্যাওয়ার্ড শো অনেক সময় সাকসেস একটা গেট টুগেদার হয়, সেই রাতেই হয় আর কি। অনেকে তোমরা নিজেরা সেখানে যাও, সেখানে অনেকে থাকে যে ক্রেস্ট হাতে নিয়ে তারা ডিনারে যাচ্ছে। তুমি চাইলেই সেটা স্কিপ করতে পারো, কিন্তু তুমি তাদেরকে আবার উইশ করতে অ্যাওয়ার্ড না পেয়ে তুমি সেখানে যাও, এবং বিষয়টা এত বড় মনের পরিচয় তুমি দাও, এত সুন্দর করে তুমি হার্ট ব্রেকটা ম্যাচুরিটির সাথে সামলে পজিটিভিটিটা স্প্রেড করো, সেটা হ্যাটস অফ। থ্যাংক ইউ মানে আমার কাছে মনে হয় যে আসলে আমার ভাগ্যে যদি থাকে আসবে, ভাগ্যে না থাকলে আসবে না। আমি দিন শেষে আসলে কাজ করি আমার অডিয়েন্সের জন্য, আমার নিজের জন্য। এখন ওই কাজে আমি অ্যাওয়ার্ড পেলাম না কি পেলাম না, এটা ডেফিনেটলি একটা অ্যাওয়ার্ড একটা আর্টিস্টকে মোটিভেট করে ভালো কাজ করতে, আরও বেশি এনকারেজ করে যে আমি আচ্ছা নেক্সট কাজটা আরও ভালো করব। বাট আমার কাছে মনে হয় অ্যাওয়ার্ড ছাড়াও আসলে মানে আমি যদি কাজ করতে থাকি, আমাকে অডিয়েন্স যদি মনে রাখে, ওটাই সব থেকে বড় অ্যাওয়ার্ড। অডিয়েন্স মনে রাখে এবং সবাই জানে যে তুমি একজন সুঅভিনেত্রী, অ্যাওয়ার্ড তো জাস্ট একটা ক্রেস্ট আসলে, কিন্তু মানুষের মনে থাকাটাই হচ্ছে কি বড় কথা। এখন তুমি যার মনে সারাক্ষণ বিচরণ করো তাকে নিয়ে কথা বলে। কার মনে? নেহাল তাহের। ও বাহ, এটা ওকে ফোন করে জিজ্ঞেস করতে হবে আদৌ থাকি নাকি। অবশ্যই। 2019 সালে 25 অক্টোবর তোমাদের বিয়ে হয়েছিল। তারপর থেকে এই যে ছুটে চলা, তার বার্থডেতে তুমি হ্যাপি বার্থডে মাঙ্কি বলে উইশ করো। তোমাদের দেখলে আসলে খুবই ভালো লাগে, একটা গুড ফিল হয়, মানে মনে হয় যে একটা রমকম দেখছি। ও থ্যাংক ইউ। হ্যাঁ, ও হচ্ছে আসলে আমাদের রমকম যদি বলি, আমাদের মধ্যে আমি তো রোমান্টিক না একদমই, তাই? একদমই না। তাহলে রোমান্টিক সিনেমা কিভাবে অভিনয় করো, কিংবা রোমান্টিক নাটকে? অভিনয় করি। ওকে। কিন্তু বাস্তবে তুমি কি রাফ এন্ড টাফ? রাফ এন্ড টাফ না, আমি আসলে খুবই ভাব মারো। এটা আমার খুব রাগ উঠে এটা শুনলে, কারণ আমার একটা প্রবলেম আছে, আমাকে যদি কেউ একটা জিনিস আমি করি না, যদি বারবার বলে যে এটা করো, তখন আমার খুব রাগ ওঠে। সো আমি ভাব মারি না রুমান ভাইয়া। ওকে, কিন্তু এই যে ভাইরাল টপিক, তাদের কথা কেউ আমি কিভাবে অবহেলা করি বলো? আচ্ছা থাক, বলেন আপনি, কোনো সমস্যা নেই। সো আমি রাফ এন্ড টাফ না, আবার আমি খুব বেশি রোমান্টিক না। কমেডিটা আমার মনে হয় আমার মধ্যে কিছুটা আছে। রমবাদ তুমি কম? হ্যাঁ, বাট ও আবার রমও কমও। ওকে। ও হেভি, মানে যারা আছে আমাদের আশেপাশে, আপনি তাদের সাথে কথা বলে আমি শিওর আপনি জানেন, ও অনেক কমেডি করে, সবাই ওকে, আমার থেকে বেশি ওকে পছন্দ করে, আমার যারা ফ্রেন্ডরা আছে। সো আচ্ছা, অনেক মেয়েরা না বলে বিয়ের পরে, তোমাদের তো 6 বছর হয়ে যাচ্ছে, বলে না যে তুমি বিয়ের আগেই অনেক ভালো ছিলে, বিয়ের পর তুমি এখন আমাকে আর ভালোবাসো না। তো 6 বছর আগে আসলে নেহাল তাহের কেমন ছিল, এখন সে কেমন? 6 বছর আগে নেহাল তাহের অনেক, মানে কি বলবো, ও মানে আমাদের ঝগড়া হতো। আমরা কিন্তু যখন রিলেশনশিপে ছিলাম আমাদের কিন্তু ঝগড়া হতো। ক বছর রিলেশন? 2 বছর।
তো আমাদের টুকটাক এই ওই নিয়ে ঝগড়া হতো। বিয়ের পর আমাদের ঝগড়া হয়ই না। হয় না? না। তো এটা তো খারাপ। না, এটা খারাপ কেন? না মানে ঝগড়া হলে তো রিলেশনশিপ আরো স্ট্রং হয় আর কি, আই বলে আর ডোন্ট কি। থিংক সো। আমার কাছে মনে হয় যে মানে ঝগড়া হয় না বলতে এরকম না যে আমরা কথা বলি না, আমরা কথা বলি, আর্গুমেন্ট হয় হয়তো, আমরা খুব যে না তুই যেটা বুঝতেছিস আমরা দুজন তুই-তুকারি তুই করো। তুইকারি করি, এই জন্য তো রম-কম বলে। যে তুই যেটা বুঝতেছিস এটা এরকম না এরকম। সো মানে আমরা খুবই লজিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করা ট্রাই করি, মানে ওরকম ঝগড়াঝাটি না করে। মানে আগে ঝগড়া হতো, এখন হয় না কেন? ম্যাচুরিটি আই থিঙ্ক একটা বড় ইয়ে। আর আমি অনেক আগের থেকে অনেক বেশি শান্ত, অনেক অনেক শান্ত হয়ে গেছে, তাই না? কোনো কারণ আছে কি মানে? না, আমার মনে হয় লাইফের সাথে সাথে এটা প্রত্যেকটা জার্নিতে এক একটা সময় এক একটা জিনিস শিখতে 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 এখন আমি আসলে এমন একটা জায়গায় আসছি মানে মেন্টালি, যে আমাকে হয়তো অনেক কিছু বদার করে, মাথায় অনেক প্রবলেম থাকে, কিন্তু আমি জিনিসটাকে যখন আমি আসলে কারোর সাথে আছি বা কোনো প্রোগ্রামে আছি, জিনিসটাকে আমি চেষ্টা করি যে না নিজের মধ্যে রাখতে, বাসায় গিয়ে হয়তো আমি জিনিসটা শেয়ার করি। বা সো ওর সাথে আমার যেটা আই থিঙ্ক সব থেকে বড় জিনিস, যেটা 6 বছর আগে এবং এখনও আছে, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা আগে থেকেই ছিল, এবং এই ফ্রেন্ডশিপটার কারণে আই থিঙ্ক আলহামদুলিল্লাহ আমাদের রিলেশনশিপটা এত সুন্দর, বা যে আপনি যেটা বলছেন রমকম। ফ্রেন্ডশিপটা আসলে থাকলে এটা হচ্ছে বাড়তি পাওনা, এবং সেটা হয়তো রিলেশনশিপটাকে আরো মজবুত করে। তারপরে হয় না যে টিপিক্যাল বউরা যেসব কাজ করে, হ্যাঁ, রান্না বান্না, কিংবা তুমি টিপিক্যাল বউয়ের কোন কোন কাজ করো? আমি রান্না করি মাঝে মাঝে, ঘর গুছাই। আমার ঘর গুছাতে খুবই পছন্দ, মানে আমি খুব পছন্দ করি ঘর একদম গুছিয়ে। এমনি কি ওসিডি আছে? হালকা, হ্যাঁ। ওকে, সেটাও আমি জানি। সো মানে আমি রান্না করি, আমার শাশুড়ির সাথে অনেক গল্প করি। আমি যেহেতু আমার শাশুড়ির সাথেই থাকি, সো অনেক গল্প করি। দেখা যায় যে যেহেতু উনি কাজ করেন, উনি বাসায় আসেন 4টা 4:30টার দিকে, তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে আধা ঘন্টা 1 ঘন্টা অনেক গল্প করি, টিভি দেখি একসাথে, খাওয়া দাওয়া করি একসাথে। আচ্ছা, তোমার বিয়ের গল্প বলো, কারণ প্রত্যেক সেলিব্রিটির বিয়েটা তো একটা হাই ভোল্টেজ একটা বিষয়, এবং আমিও তোমার বিয়েতে অ্যাটেন্ড করেছিলাম এবং খুব সুন্দর আয়োজন ছিল। মেহজাবিনের পর্ব যেহেতু দেখেছো, আমাদের একটা মেহজাবিনের ক্লিপ মিলিয়ন ভিউ হয়েছে, যে মেহজাবিনের বিয়ের বাজেট কত। তো তোমার বিয়েতে বাজেট কত ছিল? আমার বিয়েতে বাজেট ভাইয়া 6 বছর আগে মনে নাই, অবশ্যই মনে আছে, সত্যি মনে নাই। তৌসিফ এসেছিল, ওর বাজেট বলেছে। তাই? ওর কত ছিল? 18 সালে, তুমি 19 সালে বিয়ে করেছো। ওর মনে আছে, ওর তাহলে মনে হয় ব্রেন আমার থেকে একটু ভালো। আচ্ছা, সেখানে কি তোমার ইনভেস্টমেন্ট ছিল, মানে তুমি ওখানে কন্ট্রিবিউট করেছিলে? হ্যাঁ, ডেফিনেটলি। যেহেতু মানে আমি তো তখন অলরেডি আর্ন করছিলাম না, আমি অবভিয়াসলি আমি কন্ট্রিবিউট করেছি। আচ্ছা, এবং আমি দেখেছিলাম যে ওখানে সিয়াম, আমাদের নায়ক সিয়াম বোধহয় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেছিল, এবং বিয়ের দিন দেখছি যে সিয়াম ছুটোছুটি করছে, এবং কে খাবে। হলুদের দিন ওকে পাওয়াই যায় নাই কোথাও, মানে যে মেহজাবিন আপুর বিয়েতে আমাদের যেটা হয়েছে, আমার বিয়েতে ওর এটা হয়েছে, এবং ও মানে আই এম ভেরি গ্রেটফুল যে ও আসলে পুরো মানে আমার যেই প্রোগ্রামগুলো ছিল সবগুলো প্রোগ্রামকে ও আসলে এত সুন্দর করে এবং আপন মনে করে করেছে, যেটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্লেসিং ছিল। আমার অনেক ক্রেজি উইয়ার্ড আইডিয়া ছিল যে হলুদের স্টেজ এটা হতে হবে, ওটা হতে হবে, এবং ও আসলে যে দোস্ত তুই অনেক বেশি বেশি এক্সট্রা ক্রেজি ভাবতেছিস, জিনিসটাকে আরেকটু কমায় আন, এমনি ও আমাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করে করে পুরো জিনিসটা করেছে। সো আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড ব্লেসড যে ওর মতো একজন ফ্রেন্ড আছে আমার। এক্স্যাক্টলি, এবং আমি দেখেছি যে পুরো বিয়ের আয়োজনে সে ছুটোছুটি করছে, কে খাবে কে খাবে না। যেহেতু ওর সাথে অ্যাকচুয়ালি আমার আব্বু আম্মুরও খুব একটা ভালো বন্ডিং আছে, সো আসলে সবার সাথে মানে ও আমার সাথে বেশি, অ্যাকচুয়ালি ওর আমার আম্মুর সাথে ওর ভালো বন্ডিং বেশি। সো ও ওইটা মিলে খুব সুন্দর, মানে আমার ফ্যামিলি মেম্বারের মতো সবগুলো কাজ করেছে। বাহ। তোমার শ্বশুর, কিছুক্ষণ আগে তুমি তোমার শ্বশুর শাশুড়ির কথা বলছিলে, শ্রদ্ধেয় আবু তাহের, এবং তিনি বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক ছিল। তো তার সম্পর্কে আমাদেরকে কিছু বলো, তার সম্পর্কে তুমি কি জেনেছো? উনি 2000 সালে মারা গেছেন, কিন্তু উনার ইনফ্লুয়েন্স বা উনার কন্ট্রিবিউশন আসলে আমি এখনো মানে ফিল করি আমাদের বাসায়। আমি আমার শাশুড়ির সাথে ভীষণ ক্লোজ, এবং আমার শাশুড়ি অ্যাকচুয়ালি আমাকে অনেক ইন্সপায়ার করে যে উনি দুটো বাচ্চাকে
একা এত সুন্দরভাবে মানে কিভাবে করে নার্চার করে বড় করেছে। মানে নেহাল আছে, নেহালে বড় বোন আছে, সো নেহালে বড় বোন ডেন্টিস্ট, নেহাল ইঞ্জিনিয়ার, সো দুজনই আলহামদুলিল্লাহ লাইফে খুব ভালো করছে। আমার শাশুড়ি জব করছে, সো শি ইজ পাওয়ার ওম্যান। উনি খুবই মানে আমাকে অনেক ইন্সপায়ার করেন। এবং আমার শ্বশুর উনি কবিতা লিখতেন, সো আমি এটার কথা অনেক শুনি এখনো। অনেক সময় ওনার অনেক ছোট ছোট মেমোরি আমার শাশুড়ি আমার সাথে শেয়ার করেন। সো তখন মনে হয় যে ওনাকে পেলে আসলে আমার মনে হয় উনি মানে যেহেতু আমি অ্যাক্টিং করি বা আমিও আসলে এই ক্রিয়েটিভ সাইডে কাজ করি, উনি হয়তো জিনিসটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করতেন। আচ্ছা, এবং তোমার শাশুড়ি হচ্ছে উম্মে কুলসুম, এবং যিনি ঢাকার একটি কলেজে চিফ কোঅর্ডিনেটর অফিসার হিসেবে কাজ করে। জি, ও মাই গড, সব ইনফরমেশন আছে রুমান ভাইয়ের কাছে। এবার তোমার বাবা সম্পর্কে বলো, শ্রদ্ধা নুরুল করিম, এবং তিনি তোমার জীবনে আসলে কতটা প্রভাব ফেলে আর কি। মানে বাবা মা তো প্রভাব ফেলে পুরোটা জুড়ে, তার প্রিন্সেস তুমি, তারপর যদি আলাদা করে না, কিছু তার বলো। প্রিন্সেস আমি না, আমার বড় বোন। দুজন না, আমার বাবা ভীষণ হার্ডওয়ার্কিং। সো আমি আমার বাবার কাছ থেকে যেই জিনিসটা শিখেছি সেটা হচ্ছে যে কিভাবে করে আসলে হার্ড ওয়ার্কটা করতে হয়। এবং আমি দেখতাম যে আমার বাবা ভীষণ হার্ডওয়ার্কিং একজন মানুষ, এবং সেই সাথে উনি আসলে সবসময় আমার মানে আমি কি করছি মানে অভিনয়ের পাশাপাশি, এবং শুরুতে কিন্তু তার আসলে একটু মানে সে নেগেটিভ ছিল আমার অ্যাক্টিং বা মডেলিংয়ের ব্যাপারে। মানে বলতো কি দরকার কি দরকার, বাট একটা পয়েন্টের পরে আসলে যখন আমার মনে হয় সে জিনিসটাকে পজিটিভলি নেওয়া শুরু করেছে, আমাকে অনেক ইন্সপায়ার, ইনফ্যাক্ট এখনও ইন্সপায়ার করে। এখন যখন ভিডিও কলে কথা হয় যে কি কাজ, কি প্ল্যান, কি করবা। এবং আমার মায়ের কথা যদি বলি, আমার মা তো অলওয়েজ মুসরাত জাহান, ইয়েস, আম্মু তো আমার সাথে মানে মোস্ট অফ মাই লাইফ যখন আমি কাজ করেছি আমার সাথে যেত সবখানে, এবং সবার সাথে হেভি আড্ডা দিত, একদম পুরো ফ্রেন্ডের মতো হয়ে যেত। যে কারণে সিয়াম বলি, তসিফ বলি, কিংবা আরও অন্যান্য মানুষ, ডিরেক্টর মানে হিমেল আশরাফ, ও মানে আমার আম্মুর সাথে ঘন্টা পর ঘন্টা গল্প করতে পারবে। সো আম্মু হচ্ছে ভীষণ ফ্রেন্ডলি টাইপের। সো আমাকে আসলে আমার বাবা মা সবসময় ইন্সপায়ার করেছে, এবং তারা আমাকে আই ফিল লাইক সবসময় ইন্সপায়ার করেছে। একটা জিনিস আমি তাদের কাছ থেকে শিখেছি হচ্ছে যে কখনো কারো ক্ষতি না করে বা মানে কারোর কোনো প্রবলেম না করে কিভাবে লাইফে সাকসেসফুল হওয়া যায়, এটা আমাকে সবসময় মাথায় রাখতে বলেছে। যে মেক শিওর যে তুমি তোমার সাকসেসের কারণে কাউকে হার্ট করছো না বা কারো ক্ষতি করছো না, কিন্তু তুমি অবভিয়াসলি তোমার সাকসেসের দিকে ফোকাস করবা, কাউকে হার্ট না করে। সো এই শিক্ষাটা আই থিঙ্ক আমি আমার সাথে সবসময় এখনো, এবং তুমি সবসময় মেনে চলো, সেটা আমি জানি। তোমার ছোটবেলা কেমন ছিল? আমি শুনি যে আমি অনেক দুষ্টু ছিলাম। তুমি দুষ্টু? আই ডোন্ট বিলিভ। আমি নাকি ভীষণ দুষ্টু ছিলাম, এবং আমি মানে আমি যখন ছোটবেলার ছবিগুলো দেখে আমার নিজেরই হাসি পায় যে আমি জানি না, আমার অনেক কার্লি চুল ছিল, দেন হঠাৎ করে দেখি স্ট্রেট হয়ে গেছে। ও, তার মানে তাণ্ডবে আমরা সেই সাবিলাকে দেখেছি। হ্যাঁ, মানে ছোটবেলার চুল আমার অনেক কার্লি ছিল। সো আমি অনেক দুষ্টামি করতাম, আমি নাকি দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতাম। গেস্টরা আসলে নাকি আমি দরজা খুললে জিজ্ঞেস করতাম কি আনছেন। হ্যাঁ, তুমি এত ছোচা ছিল। সো এরকম এগুলো আমি আম্মুর কাছ থেকে শুনি। আর যদি আরো, তার মানে তোমার বাসা এখন গেলে তুমি আমাকে জিজ্ঞেস করবে যে, এটা আমি ছোটবেলার কথা বলতেছি রুমান ভাইয়া, এখন ভদ্র হয়ে গেছে। এখন তো বললাম না যে অনেক শান্ত, এখন কথাই বের করতে পারবে না আমার মুখ থেকে কেউ। কেন মানে আমরা তো একটু চঞ্চল সাবিলাকেও দেখতে চাই। আমার ভয় লাগে। কিসের ভয়? যে কোন কথা কে কিভাবে করে ইন্টারপ্রেট করে। আমার মনে হয় কিছু ঘটনা তোমাকে পরিবর্তন করে দিয়েছে। হতে পারে, কারণ আমি আগে অনেক না সাবিলা, আমি তোমার একটা মিক্সচার চাই আর কি। তোমার শান্ত চঞ্চল দুটো মিলিয়ে আমরা একটা কোনো ভয় ছাড়া সাবিলাকে চাই। ওকে, আমার মনে হয় না ওটা আর হবে। এটা আরো 5-10 বছর আগে বললে ভালো হতো। হবে, তুমি চেষ্টা করে পরে এসে বললে হবে, তুমি চেষ্টা করে দেখো, হয়ে যাবে। আচ্ছা, তোমার ভাই সম্পর্কে শুনি, যে তোমার 14 বছরে বড়। আমি তো বুঝলাম না, এটা প্রাইভেট ডিটেকটিভ নাকি? ওই যে প্রিয় তারকা, জানতে হয়। হ্যাঁ, বলো, মানে ভাইয়ের সাথে তোমার কেমিস্ট্রি তো, যেহেতু 14 বছরের গ্যাপ, নিশ্চয়ই শাশুনি পেয়েছো বেশি? না, আদর? হ্যাঁ। বাহ,
শাসন করতো। আমি ম্যাথস খুব ভয় পেতাম ছোটবেলা থেকে, মানে ম্যাথস করতে চেতাম না। সো তখন হচ্ছে আমার ভাই আমাকে যে পুরা বই শেষ করো, অঙ্ক করো, পুরা বই, টিভি 1 ঘন্টা বেশি দেখছো কেন, অঙ্ক, পুরো অঙ্ক শেষ করো। সো এরকম ছিল। বাট একটা পয়েন্টের পরে আসলে আমার ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেল। যে এত ডিফারেন্স এটা আমি এখনও কথা বলে বুঝি না, যে 14 বছরের বড় আমার থেকে। হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস। এবং আমি আমার ভাই, মানে আমার মিউজিক, আমি যেসব সিরিজ মুভি দেখি এগুলোর সব স্টার্টিং আমার ভাইয়ার মাধ্যমে। ওকে, মানে রিকমেন্ড করে তোমাকে? হ্যাঁ, এবং ছোটবেলা আমার মনে আছে আমাকে আমার বড় মামা আমেরিকা থেকে একটা MP3 প্লেয়ার এনে দিয়েছিল। সো আমি ওটা আমার ভাইয়াকে দিয়েছিলাম যে এখানে গান দাও, মানে গান ভরে দাও। তারপরে ও আমাকে হচ্ছে লিঙ্কিন পার্ক, আয়রন মেডেন, মেটালিকা সব রক আর মেটাল গান শোনানো শুরু করলো। এবং এরপর থেকে আমার মিউজিক টেস্ট এরকম হলো। তোমার কি মেটালিকা টাইপের কিংবা রক? হ্যাঁ, আমি আয়রন মেডেন, মেটালিকার কনসার্টও দেখেছি লাইভ। ওকে, সো নিশ্চয় অনেক চিৎকার করে সবার কান ফাটিয়ে দাও। হ্যাঁ, এটা আমার এই ভিডিওগুলো তো দেই না, অনেক চিৎকার করে। সো এবং আমার ভাইয়ার মাধ্যমে আমি হচ্ছে ফার্স্ট অ্যানিমে দেখা শুরু করি। আমি এখন মানে সারাক্ষণই অ্যানিমে দেখতে থাকি। মানে তোমার পার্সোনালিটির সাথে তো এগুলো যাচ্ছে না। কেন? একদম ডিফারেন্ট না, মানে যে রক এবং মানে কেন সেটা? তুমি যেহেতু তুমি বললা তুমি শান্ত। হ্যাঁ, তো কি শান্ত মানুষ কি রক গান শুনতে পারে না? পারে, মানে যায় না, মানে শান্ত মানুষ আর এখন শান্ত ভাবে আকাশের দিকে তাকিয়ে একটু স্লো গান শুনবে। আমি শান্ত, আমার মাথাটা তো অশান্ত। ওকে, সেটা জানা ছিল না, ভয় পাচ্ছি। সো আমার ভাইয়ার আমার লাইফে, এবং আমার ভাইয়া হচ্ছে আমার ক্রিটিক। ইনফ্যাক্ট শুধু আমার ভাই না, আমার বড় বোনও। আচ্ছা, বোন সম্পর্কে শুনি। নাবিলা নূর, যাকে আমরা টেলিভিশন নাটকেও দেখেছি, ছোটবেলায় হয়তো 2-3টা নাটকে কাজ করেছিল, এবং বড়বেলায় তোমার লেখা গল্পে মুখোমুখি অন্ধকার। ইয়েস, আমার বোন হচ্ছে পারফেক্ট ডটার যাকে বলে সেরকম। তুমিও? না, আমার বোন হচ্ছে একদম পারফেক্ট। ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বুয়েট থেকে পাস। হ্যাঁ, বুয়েট থেকে পাশ করে ও 100% স্কলারশিপ নিয়ে আমেরিকায় মাস্টার্স করে এখন ও একটা খুব ভালো জব করছে। সো ও আসলে হচ্ছে মানে যে বলে না গোল্ডেন চাইল্ড, ও হচ্ছে সেটা। ও আব্বু আম্মুর বকাও খুব কম খেত, যদিও এটা ও যদি দেখে ও আমাকে ফোন দিয়ে বলবে তুমি কি জানো আমি অনেক বকা খেতাম। বাট ও হচ্ছে খুব পারফেক্ট একটা মানুষ, এবং ও আমাকে হচ্ছে খুব মানে কাজের ব্যাপারে খুবই এনথুজিয়াস্টিক। যে সাপোজ কোন একটা গ্রুপে কোন একটা লেখা দেখলো আমার ব্যাপারে, ও যে এই লেখাটা কেন লিখলো বা কি সমস্যা কি হলো। তোমাকে নিয়ে যেসব রিউমার হয় কিংবা ভাব বেড়েছে অমুক তমুক, এগুলো তারা দেখে না। আবার আমার কত কিছু শুনতে হয়, তুমি হাসতে পারো না, তুমি হেসে, আমি তো মানে আমার মুখটা তোমাকে ফ্যামিলি থেকেও প্রেসার দেয়। হ্যাঁ, আল্লাহ, কি যে যন্ত্রণায় আছি রুমাল। আচ্ছা, নেহাল ভাই এগুলো কিভাবে ডিল করে? ও বলে হচ্ছে ইগনোর। বাহ, ওর এটা মেথডটা ইগনোর ইজ আ ব্লিস। হ্যাঁ, ও একদমই হচ্ছে যে ইগনোর করো, তুমি কি তুমি জানো, মানে ইউ নো হু ইউ আর, সো ফোকাস অন দ্যাট। ইগনোরেন্স ইজ আ ব্লিস, এই স্ট্যাটাসটা তুমি দিয়েছিলে 21 সালের জুলাইয়ে। আমি এখন চলে যাব এখান থেকে, আমার ভয় লাগতেছে, যায় হায় কোন সময় কি। আচ্ছা, আসলে তোমার লেখালেখির গল্প করি একটু, যেহেতু তোমার বোন তোমার লেখা গল্পে অভিনয় করেছিল এবং তুমি বেশ কয়েকটি নাটকের গল্প লিখেছো। পারাপার, হৃদিতা, মুখোমুখি অন্ধকার। ভুল, দাঁড়াও, পারাপার, হৃদিতা, মুখোমুখি অন্ধকার। ভুল বলো তুমি সঠিক। একটা নাম ভুল বলতেছেন। আচ্ছা, ভুল বলতেই পারে, বলো না, আপনি না সব জানেন। না, বলো। হৃদিকা। আচ্ছা, যাই হোক, আমি তোমার গল্পের নাটক দেখি না। ও মাই গড, এটা কি বললো। আচ্ছা, লেখালেখির চর্চা তোমার ছোটবেলা থেকে না? হ্যাঁ, মানে টুকটাক আমি দেখা যেত যে শব্দ রাইম করতে খুব পছন্দ করি, এবং আমি এখনো অনেক সময় আমার নোটসে এরকম অনেক কবিতা আছে, এগুলো আমি জীবনে হয়তো পোস্ট করব না, বাট আমার মন খারাপ আমি কবিতা লিখি, মন খুব ভালো কবিতা লিখি। আমাকে একটা কবিতা শোনাও না, 2 লাইন। নো, 2 লাইন কিংবা এখন বানাও। না, বানাও না। আমি কিন্তু আরেকটা সিক্রেট ফাঁস করে দেবো। ও মাই গড, আর কত সিক্রেট, একটার পর একটা সিক্রেট ফাঁস কর।
আচ্ছা তাহলে আপনি দুলেন বলো। এমনিও করবেন অমনিও করবেন। দুলেন বলো। আচ্ছা আমি পড়ে শুনে আমার নোটসে আছে, ওকে শিওর। দেখি আর কি। সাবিলা নূরের কবিতা শুনবো তার মুখে, এত বড় অপরচুনিটি তো আমি মিস করব না সাবিলা। উফ, দেখি খুঁজে যদি পাই। আচ্ছা আমি সিক্রেটটা মাঝে বলে দিই। এই যে তাহলে তাহলে আমি কেন বলবো? আচ্ছা না বলো বলো। না তা আপনি বলেন। না আমি বলবো না। বলেন বলেন বলো বলেন। তুমি বলো। আহা দাঁড়ান, একটার কথা মনে পড়ছে, ওটা দেখি। অন্য ফোনে সব। এনিওয়ে তাহলে তো আমার সিক্রেটটা এখন ফাঁস করতেই হচ্ছে। করেন। সেটা হচ্ছে তুমি কবিতা লিখে ইউনিভার্সিটিতে অ্যাওয়ার্ড পেয়েছিলে। কবিতা লিখে না, কবিতা লিখে, হ্যাঁ Yes. কবিতা লিখে, ইয়েস। ওয়াও, Brilliant. আপনাকে একটা হ্যাঁ হ্যাঁ হাততালি দিতেই হবে। এইগুলো আমারও অনেক সময় মনে থাকে না ভাইয়া। আমার সাবিলা নূরের ভক্ত, আমার মনে রাখতে হবে ভাই। থ্যাংক ইউ। এনিওয়ে কবিতা লিখে মানে কি কবিতা লিখেছিলে? আমি একটা এখন মনে পড়েছে একটা ফ্ল্যাগ নিয়ে একটা গল্প লিখেছিলাম, কবিতা লিখেছিলাম, হ্যাঁ। কিন্তু ওইটা আমি পাচ্ছি না কিছুই এখন। আচ্ছা তোমার আরেকটা সিক্রেট বলবো না, আল্লাহ। সিক্রেট না, তুমি প্রকাশ করে ফেলেছো। লাস্ট বইমেলা তোমার একটা বই বেরিয়েছে এবং 10টি গল্প ছিল। বইয়ের নাম ছিল ভালোবাসা অতঃপর। তো সাবিলা নূর হুট করে একটা বই বের করবে, কোনো পাবলিসিটিও করেননি, অনেকে হয়তো জানতে পারে না, কিন্তু আমি পড়েছি পুরোটা। অসাধারণ। সাবিলা তুমি রেগুলার লেখো না কেন? লিখি, প্রকাশ করি না। কেন? ভয় সবকিছুতে ভয় পেলে হবে? পাই, ভয় লাগে যে কিভাবে নিবে, কেমন পছন্দ করবে, এই জিনিসটা নিয়ে একটা ভয় থাকে। ভয় পেলে তো তাহলে তোমার অ্যাক্টিং বন্ধ করে থাকা উচিত। না। যে তোমাকে বলছে ভাব বেড়েছে, তুমি এখন অ্যাক্টিং এ করবে না, আবার অ্যাক্টিং করলে আবার না। প্রমোশনে গেলে যদি বলে যে অ্যাক্টিং এর ক্ষেত্রে আই থিংক অ্যাক্টিং এমন একটা জিনিস যেটা নিয়ে আমি আর কি একদম মানে যেহেতু আসলে ক্যামেরার সামনে যখন করি তখন আমার মাথায় আর অন্য কোনো কিছু থাকে না। মানে তখন আমি জাস্ট 100% অ্যাক্টিংটা করি। লেখালেখির সময় আমার মাথায় তো 100 জিনিস থাকে। না তুমি লেখালেখিটাও রেগুলার করো, কারণ তুমি খুব ভালো লেখো। সবাইকে তো সৃষ্টিকর্তা সব প্রতিভা দেয় না সাবিলা। থ্যাংক ইউ। এত কমপ্লিমেন্ট পাচ্ছি, আমি বুঝতেছি না কিভাবে হ্যান্ডেল করব জিনিসটা। শুরুতে যে খোঁচাটা দিলাম, এই যে ভাব বেড়েছে, রোবট, এআই, ওটা তো আর আপনি বলেন না। আচ্ছা তুমি কি সিনেমা হলে যদি নেক্সট টাইমও তোমার সিনেমা রিলিজ হয়, তুমি কি ওখানে গিয়ে এরকমই থাকবা নাকি সারাক্ষণ হাসবা? আমি যেটা ওটাই থাকবো। তাই হ্যাঁ। মানে তাহলে তো ভাব বেড়েছে 2.0 শুরু হয়ে যাবে। তো কি করব আমি এখন, আমি অত ফেক করতে পারি না। সো আমি যেটা ওরকমই থাকবো, বাট এইটা আমার কোনো ভাব থেকে বা অহংকার থেকে আসে না। বিকজ আমি মানে আমি নিজেকে অনেক গ্রাউন্ডেড রাখতে পছন্দ করি। আমি মনে করি যে আমি কিছুই না, আমি সবসময় নিজেকে এটা বুঝাতে পছন্দ করি যে আমি যতটুকু গ্রাউন্ডেড থাকা যায়। সো ভাব বা অহংকার থেকে না, আমার সোশ্যাল অ্যাংজাইটি বা ওই জায়গা থেকে হয়তো এটা আসে আর কি। আই হোপ এটা আমার অডিয়েন্সরা বুঝতে তোমার কি পারবে। ADHD আছে? মানে যেটা হয় না যে সোশ্যাল অকওয়ার্ডনেস এর থেকে হ্যাঁ, একটু সোশ্যাল অ্যাংজাইটি ডেফিনেটলি আছে। কারণ এটা মানে এখন এটা আমি জানি যে হয়তো যেটা ইনফ্যাক্ট মেহজাবিন আপু বলছিল যে আলিয়া ভাট প্রকাশ্যে বলেছে, হ্যাঁ মানে অ্যাক্ট্রেসদের হয়তো অনেকে বলতে পারেন যে হ্যাঁ অ্যাক্টিং করছো এটা কেন, বাট এটা আসলে একটা মানে জায়গা থেকে আসে, বাট ওইটা চেষ্টা করি জিনিসটাকে যতটুকু আর কি ম্যানেজেবল রাখা যায়। ওকে আচ্ছা তোমার লাইফে তো কোনো স্পাইস নাই, হয় না যে তুমি 10টা প্রেম করলে হয়তো আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে পারতাম, কিংবা কোনো দুর্ঘটনা কিংবা সেরকম কোনো কোটেড কিছু করলে আমি জিজ্ঞেস করতে পারতাম, কিছুই নাই। শুধু আমার একটা বিষয় জানবার আছে, যৌবনের সাথে কয়েক বছর আগে তুমি কাজ বন্ধ করে দিয়েছিলে এবং তোমাদের কাজ হচ্ছিল না। না আমি কাজ বন্ধ করে দেইনি। সেটা আমি জানতে চাই, মানে কে কাজ বন্ধ করেছিল? কে আই থিংক মানে বলো সত্যি কথা, না না সত্যি ডিপ্লোম্যাটিক কথা হয়ো না, না। ডিপ্লোম্যাটিক কোথায়, আমি এই তুমি যে এরকম করে স্ক্রিপ্ট বানাচ্ছো যে কি বলা যায়। আয় হায় না, আমি কিন্তু এই পুরো মানে শোতে কতক্ষণ কথা বললাম, 1 ঘন্টা আরো বেশি। Whatever. আমি কিন্তু কখনোই ডিপ্লোম্যাটিক হই নাই। I know. I'm trying to be as much মানে আমি যতটুকু অনেস্ট হওয়া যায়। আমার মনে হয় এই কাজ বন্ধ করাটা ডেফিনেটলি এটা দুজনের সাইড থেকেই হয়েছে, যে হয়তো একটা কাজ করার পরে মনে হয়েছে যে না এখন কাজ না করা উচিত। কেন মনে হয়েছে
তুমি তো অপূর্বর সাথে অসংখ্য কাজ করেছো, হ্যাঁ, কত কিন্তু- 50 হাফ সেঞ্চুরি হয়েছে নাকি সেঞ্চুরি? গুণি নাই, বাট হ্যাঁ অপূর্ব ভাষাতে তো অনেক কাজ করা হয়েছে। সেঞ্চুরি নাকি হাফ সেঞ্চুরি সেটা বলো। না সেঞ্চুরি না, আচ্ছা, হাফ সেঞ্চুরির একটু বেশি হ্যাঁ, আর কি। হতে অনেক কাজ, মানে আমি ইউটিউব খুললে অপূর্ব সাবিলা, টেলিভিশনে অপূর্ব সাবিলা, এবং খুব অসাধারণ লাগতো তোমাদের দেখতে। তো সেই সময় কি অন্য কোনো হিরোরা মাইন্ড করেছিল, জোবান কিংবা অন্য কেউ? এখন ভাইয়া এই একসাথে কাজ হওয়াটা কিন্তু এটা পুরোপুরি শুধু আমাদের উপরও না, নির্মাতাদের ওপর, ওইটাও না, দর্শকের উপর। এক্স্যাক্টলি। সো এখন যখন অডিয়েন্স আমাদেরকে দেখতে চাচ্ছে, জোবান সাবিলাকে দেখতে চায়নি। আমি মানে একটা পয়েন্টে অনেক কমেন্ট পেয়েছি এবং তারপর কিন্তু আমরা একসাথে কাজও করেছি। যেমন আমাদের লাস্ট একটা কাজ এসেছে ক্রাশ অ্যান্ড কনফেশন, যেটা অনেকে পছন্দ করেছে। So, আমাকে অনেকে বলেছে যে তুমি এখন কিন্তু রাইট ওয়েতে রাইট পয়েন্টে অ্যানসারটা দিচ্ছ না, যে কি কারণে আসলে কাজ বন্ধ কোনো হয়েছিল। কারণে কাজ অফ হয় নাই ভাইয়া। মানে সবসময় এখানে কোনো কি কারণে- তোমাকে কেউ নিষেধ করেছিল কিংবা জোবানকে? না, এটা আমি জানি না। আমি জানি। আচ্ছা, আমি আমার আমার জানা নাই এটা। এনিওয়ে, আচ্ছা, তোমার অ্যাক্টিং তো শুরুতে অনেকেই পছন্দ করতো না। আপনিও করতেন না। ট্রু। হ্যাঁ, মানে হয় আমি না এখন যে এখন আমি হয়ে যাই বিহাইন্ড দ্য ফেম উইথ এসএন। এসএন। এনিওয়ে, মানে হয় না যে শুরুতে আমরা যে ধরনের অভিনেত্রীদের দেখে এসেছি, একটা সময় বিপাশা হায়াত, শমিকা স্যার, আফসানা মিমি, কিংবা তারপরে যারা এসেছেন জয়া আহসান, অপি করিম, ঈশিতা, শ্রাবন্তী, অনেকেই এসেছিলেন, তিশা। পরবর্তীতে তোমাদের ব্যাচ যখন এলো, তোমাদের নিয়ে একটা কমপ্লেন ছিল তোমরা বাংলিশ ভাবে কথা বলো, এবং তোমরা তোমরা মানে থাকে না যে এভাবে করে কথা বলতে, তোমাদেরকে নিয়ে অনেক সমালোচনা হতো, কিংবা শুধু বলতো যে এই মেয়েটা এত ন্যাকামি করে কেন, অমুক করে কেন, তমুক করে কেন। তো সেই ফেজটা পার করে তুমি যে এখন এসেছো, এবং তুমি এখন এমন সব ক্যারেক্টার করছো, দেখা যাচ্ছে কাওরান বাজারে তুমি মাছ কাটছো, কিংবা কোনো ময়লার ঝুলি নিয়ে যাচ্ছ, এবং রিক্সা চালাচ্ছ, মানে তোমাদের জেনারেশনের অ্যাক্ট্রেসদের রাইট নেওয়ার অবস্থার কথা বলছে। এবং মার্কিউলিসের কথা আমি যদি ধরি, তুমি একাই টেনে নিয়ে গেছো, কিংবা গোলাম মামুনের যদি আমি কথা বলি, মানে এই যে ট্রান্সফরমেশন, এটার জন্য কি কোনো ওয়ার্কশপ করেছো কিংবা স্পেশাল কোনো এফোর্ট দিয়েছো? ডেফিনেটলি স্পেশাল এফর্ট দিয়েছি, বাট সেটা হচ্ছে মানে একটা রিয়েলাইজেশন থেকে, যে আমার কাছে মনে হয়েছে যারা বলতেন কথাগুলো বা সমালোচনাগুলো, এগুলো 100% ভ্যালিড। ওকে, মানে তুমি এগ্রি করো? হ্যাঁ, আমি এগ্রি করি। কারণ আমাদের আগের জেনারেশনের যারা ছিলেন, ওনারা আসলে এত দুর্দান্ত ছিলেন যে ওই মানে জায়গাটাকে রিচ করা বা ওইটার সাথে মানে তাল মিলানোটা আমার, মানে আমি যদি আমার কথা পার্সোনালি বলি, আমি অন্য কারোর কথা বলছি না, আমার জন্য ডিফিকাল্ট মনে হয়েছে। এবং সেই সাথে আমার আরেকটা যেটা মনে হয় যে সময় তো আসলে চেঞ্জ হয়। সো আমরা এখন যখন কথা বলি, বা আমি যখন শুরুতে যদি আমি 15, 16, 17 ওই সময়ের কথা বলি, আমি শুরুর কথা বলছি, তারপর কিন্তু এটা কেটে গেছে। হ্যাঁ, বাট আমি শুরুর কথাই যদি বলি, ওই সময় কিন্তু আমাদের নর্মাল কনভারসেশনে কথা বলার ধরনটা বেশিরভাগ মানুষের হয়ে গেছে হচ্ছে এরকম, মানে যেটা আমরা নাটকে করতাম। সো সেখান থেকে আসলে ওই জিনিসটা আমরা যে নাটকে পোর্ট্রে করছি, আমি অ্যাকচুয়ালি তাদের সাথে 100% অ্যাগ্রি করি। এবং ওই সময় আরও যদি সিরিয়াস হতাম, হয়তো এই চেঞ্জটা আরও আগে আসতো। অনেকটুকু সময় আসলে নির্মাতারা একই টাইপের ক্যারেক্টার আমাকে দিয়ে গেছেন, টম বয় টাইপের ক্যারেক্টার, চিল্লাচিল্লি করছি, ঝগড়া করছি, এবং ওই রিয়েলাইজেশনটা তখন আমার মধ্যে আসে নাই। আমার কাছে তখন মনে হয়েছে যে আচ্ছা, আমি কাজ করছি, অডিয়েন্স দেখছে, কিছু মানুষ সমালোচনা করছে, বাট কিছু মানুষ তো পছন্দ করছে, অবশ্যই, অবশ্যই। বা না হলে তুমি বলছে, এতদিন টিকে থাকতে হ্যাঁ, বা কিভাবে? বলছে যে আমার কাজ পছন্দ করে, আমার কাজ দেখতে চায়। সো এই কারণে হয়তো রিয়েলাইজেশনটা একটু লেটে এসেছে। সো বাট একটা পয়েন্টে আমার মনে হচ্ছে যে আর কত, মানে এই ঝগড়াঝাটি বা এই চিল্লাচিল্লি বা এই টমবয় ক্যারেক্টার সিমিলার টাইপের, এগুলো আর কত। সো ওই রিয়েলাইজেশনটা আসার পরে যেটা আমি প্রথমত চেষ্টা করেছি যে কিভাবে করে আসলে মানে স্ক্রিপ্টের ব্যাপারে আর একটু মনোযোগী হতে। আমি কিন্তু মাঝখানে এরকমও টাইম গিয়েছে আমি অনেক দিন কাজ করিনি। রাইট। ওই সময়টাতে যখন আমার কাছে একই স্ক্রিপ্ট আসছিল, আমি নাই বলছিলাম যে আমি করব না, একই টাইপের স্ক্রিপ্ট কেন। এবং আমি তখন যখন কোনো নির্মাতা বলছে যে না, আমি
আপনাকে নিয়েই কাজ করতে চাই, তখন আমি বলতাম তাহলে ভাইয়া স্ক্রিপ্টটা একটু চেঞ্জ করেন, আমরা ডিফারেন্ট কিছু করি। যে ইনফ্যাক্ট পারাপারের সময়ও এটা হয়েছিল। রিঙ্কু ইজ আ ব্রিলিয়ান্ট ডিরেক্টর, আমি ওর কাজ ভীষণ পছন্দ করি। ও কিন্তু আমার কাছে ইনিশিয়ালি একটা কমেডি গল্প নিয়ে এসেছিল। তো তখন আমি বলেছি যে ভাইয়া এই অনেক কমেডি গল্প হয়ে গেছে, কমেডি গল্প আর করবো না, একটু ডিফারেন্ট কিছু করি। আমার কাছে একটা গল্প আছে। পারাপার কি তাহসান ভাই ছিল যেটা? হ্যাঁ, মনোজ ভাইয়া এবং তাহসান ভাইয়া ছিলেন। তো তখন আমার মনে হয়, তখন আমি শেয়ার করছি যে ভাইয়া এই গল্প আছে, একটু আপনি পড়েন, একটু দেখেন, আপনি কো আর্টিস্টদের সাথে কথা বলেন, ইফ দে আর ওকে উইথ ইট, আমরা কি এটা নিয়ে কাজ করতে পারি নাকি। যখন দেখলাম যে সবাই ভীষণ, মানে আমি ইনিশিয়ালি আমার মাথায় ছিল যে ওরা মনে হয় না বলবে, হয়তো অন্য কোনো একটা গল্প করবে, বাট তখন দেখলাম যে না, টিমের যারা ছিল সবাই আসলে এত গল্পটা পছন্দ করেছে, তখন আমার কাছে ওকে এই কাজটা তাহলে ভালো কিছু হবে, এবং কাজটা সবাই ভীষণ পছন্দ করেছিল। সো এই রিয়েলাইজেশনের জায়গা থেকে আসলে এই ট্রান্সফরমেশন বা চেঞ্জটা আনার ট্রাই করেছি। বুঝতে পারি যে তুমি কখন থেকে ইন্টু হয়েছো এবং কখন থেকে অ্যাক্টিং এর আসল মজাটা আসলে পেয়ে গেছো, এবং এখন যখন তুমি কোনো প্রজেক্টে থাকো আমরা নির্ভর থাকি যে অ্যাটলিস্ট ফেলে দেওয়ার মতো কিছু হবে না। থ্যাংক ইউ ভাইয়া। আপনার মুখ থেকে এত কমপ্লিমেন্ট পেয়ে আমি না আসলে একটু মানে চোখ ভেজে গেছে, বুঝতে পারছি না যে কি করব। আচ্ছা, তোমাকে কেউ বলে তুমি অপি করিমের লুক অ্যালাইক? হ্যাঁ, আমি অনেক শুনেছি, এবং উনি তো আমাদের এআইইউবির টিচার, হ্যাঁ ফ্যাকাল্টি ছিলেন। সো আমার কোনো ক্লাস করা হয়নি ওনার আন্ডারে, কিন্তু ওনাকে দেখতাম এবং আমি ভীষণ পছন্দ করি ওনাকে। আর তোমার বাবা কি কখনো মাইন্ড করতেন যে অনেকে যে তোমাকে আসাদুজ্জামান ওরের মেয়ে বলে? না, ইনফ্যাক্ট আমি একটা টিভিসি করেছিলাম, মানে টিভিসিটার সিকুয়াল হয়েছিল, ওখানে আমার সাথে আমার বাবার ক্যারেক্টার করেছিলেন কেএস ফিরোজ আঙ্কেল। ওনাকেও অনেকে মনে করতেন যে আমার হ্যাঁ বাবা। সো আব্বু মাইন্ড করতো না, এটা নিয়ে মাঝে মাঝে আমরা এমনি জোক করতাম আর কি, যে ও হ্যাঁ এখন তো অনেক। তারপরে আমার যেমন খুব পছন্দের একজন অ্যাক্টর, ওনার সাথে মানে ওনার বাবার ক্যারেক্টার করা হয় অনেক বেশি, মাসুম বাশা আঙ্কেল, ওনার সাথেও এরকম। তো উনি যখন আসছে তখন অনেকে বলছিল যে ও বাবা, সাবিলার বাবা। আচ্ছা, তুমি যে এই যে ইন্ট্রোভার্ট, চুপচাপ, এটার জন্য কখনো কি তোমাকে কোনো সাফার করতে হয়েছে? এই যে এই শুরুতেই তো আপনি অনেক বড় একটা সাফার করার, হ্যাঁ না ওই প্রসঙ্গগুলো যদি বাদ দেই, হয় না যে অনেক জায়গায় কিছুটা হয় না আউটস্পোকেন হওয়া লাগে, একটু নিজের কথাটা বলা লাগে, কিংবা অনেক অ্যাক্ট্রেস যেমন অ্যাক্টররা যেমন পিআর মেনটেন করে কিংবা অনেকভাবে ভোকাল হয়, তুমি এই চুপচাপ স্বভাবের কারণে আসলে কি কি সাফার হয়েছো? আমার কাছে একটা যেটা মনে হয় যে অনেক সময় অনেক মানে যেই কথাটা অ্যাকচুয়ালি বলা উচিত, হয়তো এরকম অনেক কথা আমি বলতে পারি নাই, যে ওকে এই জিনিসটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো, এটা ইনিশিয়ালি। তারপরে আমার মনে হচ্ছে যে না, আমি যেহেতু অ্যাক্টিং করছি, আমার এই ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আমার ক্যারেক্টার কিংবা গল্পে যেন কোনো হ্যাম্পার না হয়। এরপরে আমি অ্যাকচুয়ালি নিজেকে বুঝিয়ে এটা বলা শুরু করেছি, যে মানে মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা এভাবে না করবে, আমি কি এভাবেও করতে পারি নাকি। সো তখন আসলে নিজের মানে আউটস্পোকেন হওয়ার ট্রাই করেছি কাজের ক্ষেত্রে। আর অনেক সময় যেটা হয় যে যেহেতু আমার আসলে মানুষের সাথে মিশতে একটু সময় লাগে, বা মানে ওই জায়গাটাতে মানে ইন্ট্রোভার্ট হওয়ার কারণে হয়তো অনেকে ভুল বুঝে। সো অনেকের আমার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা হয় যে আমি হয়তো মুডি কিংবা অহংকারী। সো ওই জিনিসটা তখন আমার একটু মন খারাপ হয়। বাট এই একই মানুষদের সাথে আবার যখন আমার দেখা হয় বা যদি একটু কনভারসেশন করার সময় হয়, তখন আবার ঠিক হয়ে যায়, মানে তাদের ধারণাটা ভেঙে যায়। নেহাল ভাইয়ের সাথে কতদিন লেগেছিল? না, নেহালের সাথেটা একটু ডিফারেন্ট কাহিনী, এটা আমি বলেছি কয়েক জায়গায়। নেহাল তৌসিফের ফ্রেন্ড ছিল। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ড আছে এখনো। সো ওর সাথে অ্যাকচুয়ালি ও রিভার্স সাইকোলজি খেলছিল, মানে ও দেখি কথাই বলে না। তো আমার না মানে আমার তখন মনে হচ্ছে কি ব্যাপার, এই ছেলে কথা বলে না কেন। তো তখন আমি নিজের থেকে ওর সাথে কথা বলেছিলাম যে কি সমস্যা। তার মানে তুমি আগে লাভ এট ফার্স্ট সাইট? হ্যাঁ, ওকে, লাভ এট ফার্স্ট সাইট না, জানার পরে আসলে মানে উনি কথা বলতো না কেন? যে
ওনার ভেতরে কি কোনো ভালোবাসা দ্রবীভূত হয়নি তখন? হতে পারে। ওকে। আমি তো ওকে প্রথম আই লাভ ইউ বলেছি কিংবা হ্যাঁ আমি বলেছি প্রথমে। বাহ বাহ, এরকম সাহসী মেয়ে তো দরকার আমাদের সমাজে। আমি তো কন্ট্রাডিক্ট করছি, শান্ত কিংবা আবার সাহসী। আচ্ছা, তোমার ফেসবুকে আমি দেখেছি যে ডেসক্রিপশনে তুমি লিখেছো যে মানে ইংরেজিতে লেখা, আমি যদি একটু ট্রান্সলেট করে, যে ভয়াবহতার মাঝেই আমি টিকে আছি। হ্যাঁ, আমি কি পারফেক্ট আক্ষরিক বঙ্গানুবাদ করলাম? কিংবা এভাবে যদি বলে ভয়াবহতা চলছে, হ্যাঁ, এর মাঝে আমি টিকে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেটার। ওকে ওকে, কেন মানে এটা লিখেছো কেন? এটা অ্যাকচুয়ালি একটা কোট, সো ওইখান কোটটা তো থেকে কেউ আমরা এমনি এমনি লিখি না না না, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, বিকজ আমার মনে হয় আমাদের চারিদিকে তো সারাক্ষণই অনেক নেগেটিভিটি, সো আমি জাস্ট নিজেকে মনে করানোর জন্য যে যেহেতু ফেসবুকটা এখন আমাদের দেখা হয় যে সব থেকে বেশি থাকা হয়, সো এটা হচ্ছে সর্ট অফ নিজেকে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য যে নেগেটিভিটির ভিতরে আসলে নিজেকে হারানো যাবে না, ইউ হ্যাভ টু স্টে পজিটিভ। আর ওই জায়গা থেকে। তুমি কোন অ্যাপসে বেশি থাকো? আমি ক্রাঞ্চি রোল। সেটা কি? সেটা হচ্ছে অ্যানিমে দেখার একটা অ্যাপ। আমি সত্যি সব থেকে বেশি, যেমন কালকের কথা যদি আমি বলি, কালকে আমি বিকাল 4টা থেকে ভোর 3টা 3:30 পর্যন্ত একটা অ্যাপেই ছিলাম, মাঝখানে খালি একটু ফেসবুক, একটু হোয়াটসঅ্যাপ, এরকম। সব থেকে বেশি কি করো সেখানে তুমি? অ্যানিমে দেখি। ওকে ওকে। আচ্ছা, তোমার ফ্যানদের কিন্তু তোমাকে নিয়ে একটা অভিযোগ আছে, তুমি জানো কি সেটা? হ্যাঁ, আপনি বলেন। আমি বলছি, কারণ অনেক তারকা আছে ফ্যানদের সাথে গেট টুগেদার করে কিংবা কোনো স্পেশাল অকেশনে তাদের সাথে মিট করে, কিন্তু তোমার ফ্যানরা তোমাকে খুব একটা পায় না, সেটা ব্যস্ততার কারণে হোক কিংবা আমি জানি তুমি শাই কিংবা সবার সাথে মিশতে পারো না বলে হয়তো, কিন্তু তোমার ফ্যানরা কিন্তু তোমাকে চায়। তুমি কি মনে করো? আমি আসলে তো অনেকেই আছেন যারা আসলে এই জিনিসটা মানে সেলিব্রেট করেন এবং তারা আমার থেকে অনেক বেশি ব্যস্ত, সো আই ডোন্ট থিঙ্ক ব্যস্ততার দেওয়া উচিত না। আবার অনেক সময় যেটা হয় যে, যেমন এবার আমার বার্থডেতে আমি অ্যাকচুয়ালি জেনুইনলি চেয়েছিলাম যে আমি সবার সাথে একটু দেখা করব, একটু টাইম স্পেন্ড করব, কিন্তু সেদিন আমার শুটিং ছিল, সো এই ক্ষেত্রে আবার সো সেটা আর করতে পারিনি। সো আমি একদম সত্যি কথা বলতে, এটা আমি শুধু বলার জন্য বলছি না, আমি আমার ফ্যানদের প্রতি ভীষণ গ্রেটফুল, কারণ আমি কোনো প্ল্যাটফর্ম থেকেও আসিনি বা আমি খুব বেশি মানে পিআর মেনটেন করা, মানে আমি বলছি মানে সেটা আমি করি না। সো আমি আছি, কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে আমার ফ্যানস, সো আমি তাদের প্রতি ভীষণ গ্রেটফুল। হ্যাঁ, আমি এই জিনিসটার উপর অ্যাকচুয়ালি ওয়ার্ক করার ট্রাই করছি, যে এই শাইনেসটা বা এই জড়তাটা কাটিয়ে আমি চাই যে আমি যেটা ফিল করি, এটা হয়তো যেহেতু আমি হয়তো গেট টুগেদার অ্যারেঞ্জ করছিলাম, আমি একবার অ্যারেঞ্জ করেছিলাম এন্ড এটা খুবই দুর্দান্ত একটা মেমোরি আমার কাছে। কত সালে? 2023 অথবা 24, 23 অথবা 24। সো এটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই দুর্দান্ত একটা মেমোরি। সো আমি চাই যে আসলে আমি যেটা ফিল করি তাদের ব্যাপারে, মানে আমি আমার ফ্যানদেরকে যে এত চেরিশ করি বা এত ভালোবাসি, এটা যেন আমি এক্সপ্রেস করতে পারি। সো এখন থেকে আমি এটার উপর অ্যাকচুয়ালি ওয়ার্ক করা ট্রাই করছি, যে হয়তো ফিউচারে ইনশাল্লাহ ভেরি সুন আমি কোন একটা গেট টুগেদার। সাবিলা, তুমি ফিল্মের নায়িকা হয়ে গেছো, আর কবে? মানে তোমার শাইনেসটা তো এখন দূর করাটা একটু দরকার না? হ্যাঁ হ্যাঁ, এখন এটার উপর আপনার থেকে একটা কোর্স করে নিও আর কি, টাকা দিতে হবে আর কি। না না, শিওর, এখন আপনি বিহাইন্ড দ্য ফেম উইথ RRK এর হোস্ট। ওকে ওকে ওকে। আচ্ছা, তুমি ব্যক্তি জীবনে কতটা ফিল্মি? খুব বেশি না। হয় না যে অনেক নকরা কিংবা অনেক, না আপনি জানেন না আমি কি নকরা করি? না, আমি তো তোমার অন্য চেহারাও দেখতে পারি, রিয়েল লাইফে তুমি কেমন। না, আমি নকরা একদমই করি না। আপনি মানে ফিল্মে আমি খুব একটা বেশি না। আচ্ছা, ফানি বলতে পারেন, বাট ফিল্মি না। আচ্ছা,
তুমি তো নায়িকা হয়েছো, ডাবিং করেছো, নিজের ডাবিং তো নিজেই করেছো। নায়িকাদের হয় না যে ও জি জি এরকম করতে হয় না? না কিভাবে বললেন ভালোবাসি? হ্যাঁ বলেন, কোয়েশ্চেনটা বলেন। না তুমি কি এরকম ডাবিং করেছো? না আমার তো এই ডায়লগ ছিল না। সত্যি না, তোমার তো কেন? প্রেমের অনেক সিকোয়েন্স ছিল। হ্যাঁ কিন্তু ডায়লগ গুলো তো ন্যাচারাল ছিল। আপনি কি তাণ্ডব দেখেন নাই? আমি দেখেছি এবং তাহলে 4-5 ভাইয়া? বার দেখেছি, তাহলে ঘরেও ভাইয়া? দেখেছি, বাইরেও দেখেছি। হ্যাঁ তাহলে বাট হয় না, ছিল কিন্তু কিছু। না এরকম ছিল না। এনিওয়ে আপনি কি গেম খেলতে চাচ্ছেন সেটা বলে। আমি বুঝছি আপনার এই এই কথাগুলো একটা গেম কে হচ্ছে ইন্ট্রোডাকশন করার জন্য করছেন, সেটা বলেন। তুমি কিভাবে বুঝতে পারলে সেজন্য তোমার জন্য একটা হাততালি দিলাম আমি আসলে আরো একবার বুঝে নিতে চাই যে তুমি ফিল্মে কতটা টেকসই। আপনি মনে হয় আমার হেটার, না কেন? এইজন্য আপনি বারবার আমাকে টেস্ট করছেন। না না হেইটার না, কোন আমি সময় সবাইকে হেরে যাবে নেভার তখন সাবিলা, আমি সবাইকে দেখাতে চাই যে করছি তুমি ভাইয়া। কতটা ফিল্মে। চোখ করছি আমিও। আচ্ছা তুমি আমাকে বলো তো, ধরো তোমার এমন কোনো ক্যারেক্টার পেলে যেখানে নায়কের সাথে তুমি ধাক্কা খাবে, তোমার হাত থেকে বই পড়ে যাবে, হ্যাঁ। তারপর তারপর তুমি কি করবে, কি বলবে তাকে? কি বলো কিছু? এই যে এটা করব, মানে এভাবে হ্যাঁ শুধু তাকিয়ে সুন্দর থাকবে? নায়ক তাকিয়ে থাকবো। ওকে, ব্যাকগ্রাউন্ডে কি বাজবে? লা 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 লা। আর ধরো তোমার নায়কের বাবা তোমাকে অপমান করেছে, একদম তোমাকে অপমান করেছে, কি বলবে তাকে? চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, ছোট লোক নই। ব্যাকগ্রাউন্ড কি হবে? আপনি বলেন। আ আ আ আ পারফেক্ট। রাইট। ধরো তোমার নায়ক মারা গেছে, কি করবে? আই টেক টু, তোমার নায়ক মারা গেছে। আচ্ছা আমি হাসবো না, ওকে প্লিজ আপনি হাসবেন না। তোমার নায়ক মারা হতে গেছে পারে না। না, শুরুতে একটা চিৎকার দেবো না? না হতে পারে না। কে ভাইয়া ক্লোজ ধরেন, ভাইয়া ক্লোজ ধরেন। সাবিলা তুমি পাস। অসাধারণ অসাধারণ আল্লাহ, অনেক অসাধারণ। হাসলাম। এবার তুমি কিন্তু আমাকে কিছু তথ্য দিবা, যেটা আপনার তোমাকে কাছে দিতেই হবে। এমন কোনো তথ্য নাই এটা যেটা নাই, নাই এটা নাই। আচ্ছা বলেন। তুমি তাণ্ডবের জন্য কত রেমুনারেশন No. দিয়েছো? হ্যাঁ এটা এটা তোমাকে বলতেই হবে, অনেক কারণ আমি কম। তোমাকে একটা সিনেমার জন্য রেকমেন্ড করব, সেই প্রোডিউসার আমার কাছে জানতে চেয়েছে যে তুমি তাই আসলে কত, আপনি আমাকে রেকমেন্ড করবেন? মানে অবভিয়াসলি। ওকে না এটা বলা যাবে না, কারণ অনেক মানে যেহেতু অবভিয়াসলি এটা আমার প্রথম সিনেমা, কমই, খুব বেশি না। প্রথম সিনেমায় তো তুমি অনেক বেশি নেবে, কারণ এতদিন সবাইকে রিজেক্ট করে 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 এখন তোমাকে নিশ্চয়ই অনেক টাকা দিয়েছে, তাই তুমি রাজি হচ্ছ। আমি রাজি হয়েছি শুধুমাত্র আবারও দুটা কারণে। শাকিব খান এবং দ্য এন্টায়ার Project. অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ ওকে, তার মানে তোমাকে বলবো না। না বলবো না। আচ্ছা রাইট নাও তোমার অ্যাডিকশন কিসে? অ্যানিমে। ম্যাক্সিমাম সময় তুমি কি বিষয় রাগ করো? ম্যাক্সিমাম সময় আমি সাপোজ আমি আপনাকে অনেক ক্লোজ মনে করি, আমি আপনার জন্য জান দিয়ে দিতে পারবো, কিন্তু আমি যদি একই জিনিসটা মানে মানে ভাইবটা না পাই যে আপনি আমাকে একই লেভেলের ক্লোজ মনে করেন, তখন আমার রাগ ওঠে, আবার মনও খারাপ হয় দুটো। আচ্ছা রাগ অ্যাকচুয়ালি কি, ও আরেকটা জিনিস, কেউ ক্লামজি হলে আমার রাগ ওঠে, Okay. মানে যদি খাওয়ার সময় একটু খাবার পরে এটা মানে ওকে ওসিডি। যাই হোক, ঝগড়া হলে হ্যাঁ। কোনটা বেশি করো তুমি, কান্না করো না চিৎকার করো? চুপ হয়ে যায়। চুপ হয়ে যাও? হ্যাঁ চুপ হয়ে যায়, মানে অনেক রাগ হলে তখন চিল্লি করি, কিন্তু এমনিতে চুপ হয়ে যায়, মানে আমি কন্ট্রোল করার চেষ্টা করি রাগ। আচ্ছা
ট্যুরে বা শপিং এ গেলে নিজের টাকা বেশি খরচ করো নাকি জামাইয়ের পকেট খালি করো? নিজের টাকা। হ্যাঁ, নিজের টাকা। জামাইয়ের থেকে তুমি নাওই না? না, না, নেই না তা না, কেন নিব না? মানে নেই, কিন্তু মানে আমাদের ট্যুরের ইয়েটা থাকে সবসময়, যেহেতু আমরা অনেক ট্রাভেল করতে পছন্দ করি, টাইম পেলেই একটু ট্রাভেল করি, সো আমাদের থাকে যে 50-50 আর কি, মানে আচ্ছা। হোটেল, প্লেন সব কিছু 50-50, বাকিটা মিলেমিশে। লাইফে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস কি করেছো? স্কাই ডাইভিং। দুবাইয়ে? হ্যাঁ, ইয়েস, এটা খুবই একটা মেমোরেবল। খুবই মেমোরেবল। রাইট। স্পেশাল কোনো ট্রাভেল মেমোরি? স্পেশাল, আমার কাছে প্রত্যেকটা ট্যুরই আমার কাছে ভীষণ স্পেশাল। মানে সেটা তো আছেই, মানে হ্যাঁ। সবগুলোর মধ্যে স্পেশাল যেটা মানে এই যে এইবারেরটা আই থিঙ্ক অনেক স্পেশাল, যেহেতু একটা রিউনিয়নের মতো হয়েছে, সো এবারেরটা আমার কাছে অনেক স্পেশাল, বিকজ আমার মানে সবার ফ্যামিলির সাথে এই বন্ডিংটা, এটা স্পেশাল। তুমি তো অনেক লক্ষ্মী একটা মেয়ে। কখনো ক্লাস বাঙ্ক করেছো? ক্লাস, হ্যাঁ, বাট খুব কম। মানে আমি হচ্ছে ক্লাস বাঙ্ক করে খুব বেশি হলে হয়তো একটু দৌড়াদৌড়ি করতাম, ক্রিকেট খেলতাম, বাস্কেটবল খেলতাম, এরকম। আচ্ছা, নকল করেছো কখনো? নো। নকল তো একটু একটু সবাই করে, না, আমি হাতে লিখে নেয়। না, না, এইগুলা আমি করে নাই কখনো। আচ্ছা। এটা না, এটাও করে নাই। আচ্ছা, এটা বলো, ইফ আই ডু ড্যাশ ড্যাশ ইট উইল ব্রেক দ্য ইন্টারনেট, ড্যাশ ড্যাশটা কি? If I do if I do এর সাথে যায় না, বাট মানে যদি একটু ভাব মারি। হ্যাঁ, মারো। ও ইফ আই ডু ভাব মারা, সেটা তো এমনিই ব্রেক দ্য ইন্টারনেট, মানে ভাইরাল হয়েছিল। নতুন আর কি করবে তুমি? ইফ আই ডু ড্যাশ ড্যাশ, কি ড্যাশ ড্যাশ? কি ড্যাশ ড্যাশ? আরো কিছু ক্রিয়েটিভ হও তুমি। না, আমি ক্রিয়েটিভ হতে পারতেছি। আচ্ছা, শুধু ভাব মারাতেই থাকবা তুমি, যেই হোক। তোমার একটা হিডেন ট্যালেন্ট বলো যেটা আমরা জানি না। এটা খুব বেশি মানুষ জানে না, সো আই থিঙ্ক এটা শেয়ার করতে পারি। আমি পেন্টিং করি, ওয়াও। এবং এটা যখন আমরা যে কোভিডের সময়, লকডাউনের সময়, তখন শুরু করেছিলাম। রিসেন্টলি করা হয়নি, বাট আমি দেখা যায় যে এরকম বড় ক্যানভাসে পেন্টিং। তুমি নিশ্চয়ই এক্সিবিশন করবে না, তোমার ভয় করবে, রাইট? আমি আপনাকে খুব বেশি হলে শুটিং, মানে এটা শেষ হলে ছবি দেখাতে পারি। আচ্ছা, কিন্তু সেটা সবার দেখার জন্য না, এটা তোমার নিজের জন্য শুধু। ওকে, কারো কাছ থেকে শোনো সবচাইতে বিব্রতকর প্রশ্ন কোনটা? সবচাইতে বিব্রত, কিংবা মানে এই মুহূর্তে যা তোমার মনে পড়ছে? অনেকে ওই যে জিজ্ঞেস করে ফিউচার প্ল্যান কি। এটা বিব্রতকর? হ্যাঁ। কেন? ফিউচার প্ল্যান নাকি ফ্যামিলি প্ল্যান? ফ্যামিলি প্ল্যান। ওকে, সো ওইটা একটু আমার। ডেফিনেটলি। হ্যাঁ। এ ধরনের প্রশ্ন আসলে কারো করা উচিত না। ওকে, যাই হোক, আমার না প্রশ্ন শেষ। আসলে হ্যাঁ, আমি ভাবছি আরো অনেক প্রশ্ন আছে। না, তোমার সাথে তো আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু যতটুকু তোমাকে না জানলেই না আসলে আমাদের এই পডকাস্টে আমার উদ্দেশ্য ছিল যে যেই সাবিলা নূরকে আমরা ভালোবাসি এবং যেই সাবিলা নূর অফ স্ক্রিনও অনেক ইন্টারেস্টিং এবং তার জীবনের দর্শনগুলো আমাদের মুগ্ধ করে, সেটি দর্শকদের সাথে ভাগাভাগি করা। আমার তো খুব ভালো লাগলো, তোমার কেমন লাগলো? আপনি আমাকে কত দিবেন এই পডকাস্টের পারফরমেন্স? সেটা আমার প্রডিউসার দেবে, আমি দেবো কেন? আচ্ছা, আমি আপনাকে 10 on 10 দিব, কারণ আমার খুব খুব ভালো লেগেছে। অনেকদিন পরে মনে হলো যে একটা ক্লোজ ফ্রেন্ডের সাথে, বড় ভাইয়ের সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি, সো খুব ভালো লেগেছে। বাহ, আসলে তোমার সব খানদের পছন্দ, তাই না? মানে প্রথম নায়ক খান, তোমার পডকাস্টে হলে খানের সাথে। একদম, ইনফ্যাক্ট এটা আই থিঙ্ক আমার প্রথম পডকাস্ট। ওকে, আই So এটা- এম ফিলিং সো Yes. থ্যাংক ইউ সো সো মাচ। এবং আমরা নেক্সট এপিসোডটা কোথায় করব? দেশের বাইরে। হ্যাঁ, এবং আমেরিকায়, এবং যেখানে তুমি হোস্ট হবে, আমি গেস্ট হব। কেন? ওখানে কোনো গেস্ট হোস্ট নেই, ওখানে আমরা হচ্ছে আড্ডাতে। আড্ডা দিই। ওকে সাবিলা, তোমার থেকে টাটা বাই বাই। অনেক বেশি কথা বলা শুরু করেছো, আমি দর্শকদের কাছ থেকে বিদায় দিচ্ছি। দর্শক, দিন শেষে পজিটিভ থাকার আসলে বিকল্প নেই। যত ঝড় আসুক, পেছনে যে যাই বলুক, নীতি, সততা, অধ্যবসায় থাকলে সব বাধা, সব ঝড় থামিয়ে দেওয়া সম্ভব। সাবিলা নূরকে দেখে আমরা সেই কথাটি বারবার বুঝতে পারি।
ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আমার যাবার সময় হলো, তবে প্রতিটি বিদায়ী আবার দেখা হবার সম্ভাবনা জাগিয়ে দেয়। আসছে শনিবার রাত 9টায় আমি আবার হাজির হচ্ছি নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM এর সাথেই থাকুন। বিদায়।